আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তানজিম ভাইয়া। আজকে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞানের ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে, এবং ষষ্ঠ চ্যাপ্টারের নামটা কি? জীবে পরিবহন। আচ্ছা, এর আগের চ্যাপ্টারে ভাই আমরা মোটামুটি জীবের মধ্যে খনিজ পুষ্টি কি কি আছে, এবং তার অভাবে আমাদের জীবের মধ্যে কি কি লক্ষণ দেখা যাচ্ছে, এবং আমাদের প্রাণীর মধ্যে আমাদের মানে হিউম্যানের মধ্যে তার পরিপাক সিস্টেমটা এবং পরিপাকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে এবার হচ্ছে আমরা আলোচনা করব আমাদের জীবে পরিবহন। তাহলে ভাইয়া, যেহেতু তোমাদের বই একটা, সো যেহেতু তোমাদের জীববিজ্ঞান, সো এখানে উদ্ভিদও আছে, প্রাণীও আছে। তাহলে আমাদের উদ্ভিদের মধ্যে ফার্স্ট আমি পরিবহনটা নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আমাদের প্রাণীর পরিবহন। প্রাণীর পরিবহন মানে কি? আমাদের রক্ত, তাই না? আমাদের পরিবহন কিসের মাধ্যমে হয়? শরীরের মধ্যে রক্তের মাধ্যমে। সো আমরা রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? রক্ত মানে তো আবার কি? হৃৎপিণ্ড, তাই না? সো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসটা মোটামুটি শুরু করে দিচ্ছি। আসি। তাহলে ভাইয়া, ফার্স্টে আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি, চ্যাপ্টারের নামটা দেখে একটু দেখো। জীবে পরিবহন মানেটা কি? জীব মানে আমরা জানি উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে। পরিবহন মানে কি? কোন একটা বস্তুর একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তর, তাই না? এটাই তো পরিবহন, তাই না? অবভিয়াসলি তার তো উদ্দেশ্য আছে। পরিবহন কেন করে? পরিবহন করে জীব বেঁচে থাকার জন্য এবং তার বংশবৃদ্ধি করার জন্য, ঠিক আছে? সবচেয়ে মাথায় রাখবা, আমাদের কয়েকটা উদ্দেশ্য থাকে। যেমন একটা হচ্ছে বেঁচে থাকা, নিজেকে পরিবেশের সাথে অভিযোজন করিয়ে নেওয়া, এবং নিজের বংশগতি রেখে যাওয়া, ঠিক আছে? নিজের বংশ রেখে যাওয়া, এই কয়েকটা থাকে জীবের প্রধান উদ্দেশ্য, ঠিক আছে? পৃথিবীতে থাকার প্রধান উদ্দেশ্য থাকে এই কয়েকটা, ঠিক আছে? তাহলে জীবে পরিবহন মানে আমরা এখানে কিছু জিনিস দেখতেছি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, এখন না। এগুলো হচ্ছে বেসিক্যালি 3D কিছু ইমেজ, তাই না? 3D কিছু চিত্র, এগুলো এখন আমরা দেখে বুঝতেছি না, একটু পরে বুঝবো যে হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রক্তকণিকা মিন করতেছে, ঠিক আছে? বিভিন্ন রকম রক্তকণিকা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি পরিবহন নিয়ে। ফার্স্টে কিছু প্যারা, এই প্যারাগুলো সম্পর্কে আমার আলাদা করে তোমার বোঝানোর মতো কিছু নাই। এই জিনিসগুলো তোমার জানা লাগবে কেন বলো তো ভাইয়া? ওই যে আমরা বললাম না, সৃজনশীলের গ কিংবা ঘ এর জন্য আমার ভালো করে কিছু লেখা দেওয়া লাগবে খাতার মধ্যে, কারণ খাতায় আমার লেখা বাড়ানো লাগবে, তাই না? সো এই জন্য তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বা, কয়েকবার পড়বা, যাতে তোমার মাথার মধ্যে গেঁথে যায় যে হ্যাঁ, আমার যখন কিছু লেখার থাকবে না, আমি এই জিনিসগুলো মোটামুটি লিখে নাম্বারটা বাড়াইতে পারবো, ঠিক আছে? আমি খাতার পেজ বাড়াতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আসি। তো এগুলো নিয়ে আমার আশা করি বলার কিছু নাই। আচ্ছা, আমি যেহেতু ফার্স্টে উদ্ভিদ নিয়ে শুরু করতেছি, সো আমরা জানি উদ্ভিদ কি করতেছে। একদম আমি যদি ইলাবোরেট মানে একদম সিম্পলি যদি আমি বলে দিই কি করতেছে, আমাদের মাটির মধ্যে কি আছে? পানি আছে, আর কি? খনিজ লবণ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমার কি লাগতেছে? আমি অলরেডি তোমাদের আলোচনা করে ফেলছি সালোক সংশ্লেষণ আর শ্বসন নিয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সালোক সংশ্লেষণ কেন করতেছি? সালোক সংশ্লেষণ করতেছি পুরো একটা আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নাম কি? সালোক সংশ্লেষণ বিক্রিয়া। কেন করতেছি? কারণ সালোক সংশ্লেষণের ফলে গ্লুকোজ কিংবা খাদ্য তৈরি হচ্ছে। ওই খাদ্যের পাশাপাশি আরেকটা কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে অক্সিজেন তৈরি হচ্ছে, আরেকটা কি? গ্লুকোজ তৈরি হচ্ছে। এবং এই দুইটার উপরে আমরা পুরো পৃথিবীটা ডিপেন্ডেন্ট, তাই না? পুরো পৃথিবীর সবগুলো প্রাণী এটার উপর ডিপেন্ডেন্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া, এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হতে হচ্ছে, এটার জন্য আবার কি লাগবে? অবশ্যই পানি লাগবে, তাই না? সো এই পানি কোথা থেকে পাচ্ছি? মূল থেকে পাচ্ছি। এখন কি পানি মূল থেকে কি মূলে থেকে যাবে? না, মূল থেকে তো আমার কোথায় আনা লাগবে? পাতায় আনা লাগবে, তাই না? মূল থেকে পাতায় আনা লাগবে। এই পাতার একটা টিস্যুর নাম আমি অলরেডি তোমাদের আগের চ্যাপ্টারগুলোতে বলে ফেলছি। কি নাম? মেসোফিল টিস্যু। পাতার যে টিস্যুর মধ্যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়, ওই টিস্যুর নাম কি ভাইয়া? মেসোফিল টিস্যু, ঠিক আছে? যেখানে হচ্ছে কেলভিন চক্র হয়, মনে আছে? কেলভিন চক্র, C3 চক্র, তাই না? মনে আছে? এই কেলভিন চক্রের ফলেই কিন্তু বেসিক্যালি কি তৈরি হচ্ছে? কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই মেসোফিল টিস্যুতে যে খাবারটা তৈরি হবে, তার জন্য তো আমার পানি দরকার, তাই না? এই পানিটা আমি কোত্থেকে পাচ্ছি? মূলরুম থেকে পাচ্ছি। মূলরুমের মাধ্যমে মাটি থেকে পানিটা কালেক্ট করে পাতায় নিয়ে যাচ্ছে। এখন যে ভাইয়া, মূলরুম থেকে মাটি থেকে পানিটা যে পাতায় আসতেছে, সেটা একটা পরিবহন সিস্টেমের মাধ্যমে আসতেছে না? যেটাকে আমরা কিছু কি বলতেছি? পরিবহন তন্ত্র বলতেছি, তাই না? যেটাকে আমরা কি বলতেছি? পরিবহন তন্ত্র বলতেছি। সো বেসিক্যালি আমরা এখন এটা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, এখন পরিবহন তন্ত্র মানে কি? আবার অলরেডি আমি এটাও জানো তোমরা। একটা কি? একটা হচ্ছে জাইলেম বাহিকা, আর একটা হচ্ছে ফ্লোয়েম বাহিকা। এগুলো সম্পর্কে আমরা পড়ায় ফেলছি। জাইলেমের মধ্যে কি কি আছে, ফ্লোয়েমের মধ্যে কি কি আছে, এগুলো জানো না তোমরা? আচ্ছা, তো তোমাদের জন্য জিনিসটা সোজা হবে। এখন জাস্ট আমরা পরিবহন মেকানিজমটা পড়বো, ঠিক আছে? সো এগুলো তোমরা তো পারবা। আসি, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নাই। এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বা এগুলো এখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা সিরিয়ালি পড়ালে তোমরা মোটামুটি জিনিসটা বুঝে ফেলবা, ঠিক আছে? আসি, তাহলে ফার্স্টে আমরা দেখতেছি উদ্ভিদ এবং পানির মধ্যে সম্পর্ক কি, তাই না? আচ্ছা, এটা মাথায় রাখবা। আমাদের উদ্ভিদের যে কোষগুলো আছে, কোষের তো আমরা জানি কোষ মানে কি? প্রোটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজমকে কি বলা হয়? আচ্ছা, তোমাকে ধরো কোয়েশ্চেন দিছে, নিচের কোনটিকে জীবনের ভিত্তি বলা হয়? জীবনের ভিত্তি,
ঠিক আছে, সেটা কি বলবা? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি বলে? জীবনের ভিত্তি বলে। কেন বলে? বিকজ প্রোটোপ্লাজম এতে সব, তাই না? কোষ মানে তো সব। কোষ মানে আমার কি পুরো জীবদেহের একক, তাই না? জীবদেহের একক কাকে বলে? কোষকে বলে। এই কোষের আবার প্রধান জিনিস কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে তো সবগুলো অঙ্গাণু, তারপর সাইটোপ্লাজম, সবকিছু, নিউক্লিয়াস, সবকিছু তো এটার মধ্যে থাকতেছে, তাই না? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই প্রোটোপ্লাজমের আবার দেখো, এই প্রোটোপ্লাজমের শতকরা 90% আবার কি? পানি। তো বুঝতেছি। সো যদি পানির সংকোচন হয়, তাহলে পানির যদি অভাব হয়, তাহলে কি হবে? প্রোটোপ্লাজম সংকোচন হয়ে যাবে। সো প্রোটোপ্লাজম সংকোচন হওয়া মানে কি? আলটিমেটলি কোষের, অর্থাৎ আলটিমেটলি কি? সেলটা ডেথ হবে, তাই না? সেলের মৃত্যু ঘটবে। সো আমরা বুঝতে পারতেছি তাহলে প্রাণীর গুরুত্ব কি, তাই না? আচ্ছা, তাহলে এখন তোমার জাস্ট তো বুঝলে হবে না, তাই না? তোমার কিছু জিনিস পরীক্ষায় লেখার মতো করে তো উপস্থাপন করতে হবে। সো আমি এই জিনিসগুলোকে আমি এটাকে 2 স্টার দিচ্ছি, ঠিক আছে? এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। খ কিংবা গতে এই কোশ্চেনটা দেয়, প্রায় দেয়, এবং খতে প্রায় দেয় প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি, এটা ব্যাখ্যা করো, কিংবা পানির অপর নাম জীবন, এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? এভাবে এই লাইনটা দিলেও তোমার এভাবে করে ব্যাখ্যা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো লাগবে। প্রোটোপ্লাজম সজীব রাখতে কি দরকার? কিসের বিকল্প নাই? পানির বিকল্প নাই, তাই না? এটা আমরা জানি। প্রোটোপ্লাজম যদি সংকুচিত হয়, অবশ্যই কি সংকুচিত যদি না হয়, এই জন্য আমার কি করতে হবে? পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। আসি, প্রশোধন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে সময় মতো, পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত দরকার। এই জন্যই শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদেও পানি সেচ দিতে হয়। বুঝতে পারছি? আচ্ছা, সি হচ্ছে পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। আমরা তো জানি পানি হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দ্রাবক, তাই না? আচ্ছা, বিপাকীয় অনেক বিক্রিয়ায় পানির গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং চলনে পানির ভূমিকা রয়েছে, ঠিক আছে? তাহলে ভাইয়া আমাদের এই জিনিস যেগুলো বললাম, এগুলো হচ্ছে আমরা সবাই জানি, বাট এগুলো আমার মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? যখন বলবে তোমাকে প্রোটোপ্লাজমের ভিত্তি, জীবনের ভিত্তি ব্যাখ্যা করো, তখন ভাইয়া তুমি এই পয়েন্টগুলো দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া আমরা তো সালোকসংশ্লেষণ কি জানি, বাট আমরা তো প্রশোধন কি জানি না। ভাই জানবা, এখনই জানবা, এই চ্যাপ্টারে সবকিছু জানবা, সমস্যা নাই, ঠিক আছে? চ্যাপ্টারটা জাস্ট শুরু হইলো, ঠিক আছে? আসি, এখন তোমার এই যে পানি বললাম না, পানি, এই পানিটা কোত্থেকে পাচ্ছে? অলরেডি আমরা জানি পানি কোত্থেকে পাই, মাটি থেকে পাই। এখন মাটি থেকে পানিটা কিভাবে উদ্ভিদ কালেক্ট করে, এটার কিছু মেকানিজম আছে, এগুলো আমার জানা লাগবে। 3টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইমবাইবিশন, একটা ব্যাপন, আর একটা কি? অবিস্রবণ। কি কি? কিভাবে শোষণ করে? শোষণ করে, অর্থাৎ পানি শোষণ করার জন্য 3টা মেকানিজম আছে। কি কি? ইমবাইবিশন, ব্যাপন, আরটা কি? অবিস্রবণ, ঠিক আছে? এখন 3টা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খ এর জন্য গুরুত্বপূর্ণ, ক এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার জিনিসটা বুঝতে হবে। তাহলে ফার্স্টে আসি আমরা ইমবাইবিশন। এটা অনেকে আমরা বুঝি না। একটা যদি আমি সিম্পলি একটা কথা বলি, তুমি যদি দেখো, তুমি যদি একটা শুকনা কাঠকে একটা পানির মধ্যে ডুবাই রাখো, কিছুক্ষণ পর দেখবা ওই খণ্ডটা কিছু পরিমাণ পানি কিন্তু নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে, ঠিক আছে? কেন? বিকজ কাঠ কি দিয়ে তৈরি? আমরা জানি সকল রকম উদ্ভিদ আছে না, সকল উদ্ভিদ, এগুলো বেসিক যে পদার্থ যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে সেলুলোজ, তাই না? সেলুলোজ। সকল উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? আমরা সবাই জানি, ঠিক আছে? কি? সেলুলোজ, ঠিক আছে? এখন এই সেলুলোজটা হচ্ছে একটা কলয়েডধর্মী পদার্থ। তাহলে কলয়েডধর্মী পদার্থ বলতে কি বুঝো? কলয়েডধর্মী পদার্থগুলোর একটা ধর্মই থাকে, তারা কি? তরল পদার্থ, ঠিক আছে? তারা তরল পদার্থ শুষে নেয়, এবং এই যে তারা তরল পদার্থ শুষে নেয়, এই জিনিসটাকে আমরা কি বলি? ইমবাইবিশন বলি, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তোমার সংজ্ঞা লাগবে। কি সংজ্ঞা দিবা? এখানে খুব সুন্দর করে লেখা আছে, দেখো, এই যে দেখো, কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থের তরল পদার্থ শুষে নেওয়ার ধর্মকেই আমরা কি বলবো? ইমবাইবিশন বলবো, ঠিক আছে? এটা এভাবে করে লিখবা। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি ইমবাইবিশন করে, কোন জাতীয় পদার্থগুলা? সেলুলোজ, স্টার্চ, জিলেটিন। এই যে এই 3টা মুখস্থ করবা, সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, ঠিক আছে? এগুলাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক। দেখো 2টা ওয়ার্ড মাথায় রাখবে, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। কোনটা কি? আচ্ছা, ফোবিয়া। ফোবিয়া মানে কি? আমার পানির প্রতি ফোবিয়া আছে, মানে কি? আমার পানির প্রতি ভয় আছে, আমি পানিতে নামতে পারি না, ঠিক আছে? আর ফিলিক মানে আকর্ষণ বোঝায়। তাহলে হাইড্রোফিলিক মানে তারা হচ্ছে পানি আকর্ষী। হাইড্রো মানে তো পানি, আমরা সবাই জানি, তাই না? তাহলে হাইড্রোফিলিক মানে মাথায় রাখবা, যেখানে ফিলিক দেখবা ওইটা মানে কি? আকর্ষী, তারা পানির প্রতি আকর্ষী। আর ফোবিক মানে পানি বিকর্ষী, ঠিক আছে ভাইয়া? এই 2টা ওয়ার্ড একটু মাথায় রাখবা। তাহলে ইমবাইবিশন যেসব পদার্থের মধ্যে হবে, অর্থাৎ সেলুলোজ, স্টার্চ, জিলেটিন যাদের মধ্যে আছে, তাদের অবশ্যই কি হবে? হাইড্রোফিলিক হবে, তাই না? স্বাভাবিক, তারা পানি আকর্ষণ করবে, পানি শোষণ করে নেবে, এবং এই পানি শোষণ করে নেওয়া এটা তো আমাদের উদ্ভিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা, তাই না? কারণ পানি শুষে নিতে তো হবে, ফার্স্টে তো পানি শোষণ করতে হবে, এই ক্ষমতাটা থাকা লাগবে, তারপরেই তো পাতায় পৌঁছাবে। এটা তো অনেক পরের বিষয়, ঠিক আছে? মানে এটা জিনিসটাকে ইনিশিয়েট করে। দেখো,
কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কলয়ধর্মী হওয়ায় ইমবাবিশন প্রক্রিয়া পানি শোষণ করে তারা কি হয়, স্ফীত হয়ে ওঠে। পানি শোষণের এটি একটি অন্যতম প্রক্রিয়া। এই যে ভাই যেগুলো গোল্লা দিছি এগুলো সব এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত আমরা সবাই জানি। কোষ প্রাচীর প্রধান উপাদান কি, সেলুলোজ, তাই না? উদ্ভিদের কোষ প্রাচীর প্রধান উপাদান কি, সেলুলোজ, ঠিক আছে। এটা আমি অলরেডি তোমাদের অনেকবার বলে ফেলছি। উদ্ভিদেরটা হচ্ছে সেলুলোজ, আর প্রাণীর মধ্যে যে ব্যাকটেরিয়া, তাই সেটা কি, ব্যাকটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকান কিংবা লিপিড প্রোটিন পলিমার, মানে তাদেরটা একটু ডিফারেন্ট, দ্যাটস আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ছত্রাক তো আমরা সবাই চিনি। ছত্রাক ওই যে মাশরুম আর কি। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, আর্থ্রোপোডা প্রাণীদের মতো, ঠিক আছে, কাইটিন নির্মিত। তোমরা হয়তো অনেকে চিনবে না, মানে অনেকটা তেলাপোকার যে আবরণ, আর এই যে তোমার ছত্রাক যেসব উদ্ভিদ আছে তার কথা মাশরুম, তাদেরও সেম আবরণ, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট জিনিস, দ্যাটস আমি এটা লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবে, এরা এমসিকিউতে আসে এগুলা। তাহলে ভাই পারবো না আমরা ইমবাবিশন কাকে বলে, ইমবাবিশন কি জিনিসটা কি আমরা সবাই বুঝতে পারছি না। আচ্ছা, এক কথা বলতে গেলে তাদের শুষণীয় যে ধর্ম ওইটা ইমবাবিশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো সবচেয়ে কমন একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাপন কিংবা ডিফিউশন। ব্যাপনের ইংলিশ কি, ডিফিউশন, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপন কি, খুবই সিম্পল। দেখো না আমাদের ঘরের মধ্যে বাবা মারা কি করে, ঘরের মধ্যে আতর দিয়ে রাখে, একদিকে ঘরের কোনায় আতর দিয়ে রাখে না, তো ওই যে সুগন্ধিটা সেটা কি করে একটু সময় পরে পুরা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই না? এই যে ছড়িয়ে পড়ার যে বিষয় সেটাই হচ্ছে কি, ব্যাপন। তাহলে ব্যাপনে কি হচ্ছে, ফার্স্টে ওই যে জায়গা থেকে আমার সুগন্ধিটা রিলিজ হচ্ছে ওই জায়গার মধ্যে ওইটার ঘনত্ব অনেক বেশি না, এবং পুরা ঘরের মধ্যে তখন ছড়ায় নেয়, দ্যাটস ওয়াই ঘরের মধ্যে বাতাসের যে ওই জিনিসটার ঘনত্ব সবচেয়ে কম, তাই না? একদমই নাই বলতে গেলে। তাইলে ব্যাপনে হয়টা কি, উচ্চ ঘনত্ব থেকে কোন একটা জিনিসে, কোন একটা দ্রবণের কিংবা কোনো দ্রাবকে যাই হোক না কেন, উচ্চ ঘনত্ব থেকে যখন নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হয়, ঠিক আছে। মানে এখানে তো অনেক ঘনত্ব বেশি এবং এখানে বাতাসের মধ্যে এখন এটা আসে না, দ্যাট মিনস ঘনত্ব এখনো খুব কম। তাহলে সেটা কি করবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে অর্থাৎ সব দিকে ছড়িয়ে পড়বে। এই ঘটনাটাকে আমরা কি বলবো, ব্যাপন কিংবা ডিফিউশন বলবো। তাহলে এটা তো সংখ্যা তোমার মুখস্থ করতে হবে, তাই না? এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস কিংবা ভৌত প্রক্রিয়া। ভাই আমরা তো জানি ভৌত মানে কি, রাসায়নিক মানে কি। রাসায়নিক মানে যেগুলো বিক্রিয়া কিংবা এনজাইম কিংবা বিপাকীয় এইসব জিনিসগুলো হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। আর ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল, যেগুলো আমি সামনাসামনি দেখতেছি। এই যে মোম যে গলে যাচ্ছে আমার সামনে, যে আগুন জ্বলার ফলে মোম কিছুক্ষণ পর গলে যাচ্ছে, এটা হচ্ছে কি একটা ভৌত প্রক্রিয়া, যেটা আমি চোখে দেখতেছি, ঠিক আছে। আমি চোখে দেখতেছি, এটা ফিজিক্যালি হচ্ছে। আর মোমের যে গলে যাচ্ছে সেখানে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। আগুনের সংস্পর্শে এসে মোমের মধ্যে যে হাইড্রোকার্বন আছে না, সেটা গলে যাচ্ছে, সেখানে কিন্তু একটা রাসায়নিক আবার বিক্রিয়া হচ্ছে, ওইটা হচ্ছে একটা আবার রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। সো দুইটা প্রক্রিয়া আছে, একটা ভৌত একটা রাসায়নিক। তাহলে ব্যাপন কি হবে, একটা ব্যাপন কিন্তু একটা ভৌত প্রক্রিয়া, এখানের মধ্যে কি হচ্ছে না, কোনো বিক্রিয়া হচ্ছে না, ঠিক আছে। এটা মাথায় রাখবে, ব্যাপন একটা ভৌত প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আমি পানির মধ্যে যে চিনি মিশিয়ে গুলতেছি না, ওই চিনিটা কি করে পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কি হচ্ছে, চিনির ঘনত্ব অনেক বেশি, সেটা কি করতেছে, কম ঘনত্বে সবকিছু সব জায়গায় ছড়িয়ে পড়তেছে। এই ঘটনাটার নাম কি, ব্যাপন প্রক্রিয়া। তো তোমার সংজ্ঞাটা হচ্ছে একদম ছোটস্থ করে একদম যেরকম বইয়ে আছে সেটা দেওয়া লাগবে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের, দেখো কোনো দ্রব্যের বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলি, ব্যাপন প্রক্রিয়া বলি। পারবো ভাইয়া? আশা করি আমরা সবাই পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এটার আবার আরো কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমার জানা লাগবে, ঠিক আছে। ব্যাপন তো জাস্ট একটা ঘটনা, তাহলে তোমার জানা লাগবে এখন ব্যাপন চাপ বলতে কি বুঝো, ঠিক আছে। অর্থাৎ ব্যাপনের জন্য যে চাপটা সৃষ্টি হয় ওই চাপটাকে আমরা ব্যাপন চাপ বলবো। বাট এটা বললে হবে না, একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, দেখো একই তাপমাত্রা, অর্থাৎ যার মধ্যে জিনিসটা ট্রান্সফার হচ্ছে, মানে যেখান থেকে যেখানে জিনিসটা যাচ্ছে দুই জায়গায় একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ দুইটা সেম হওয়া লাগবে। অর্থাৎ তাপমাত্রাও সেম হওয়া লাগবে এবং পরস্পরের মধ্যে যে বায়ুমণ্ডলীয় চাপ সেটাও সেম হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের বেপিত হওয়ার প্রচ্ছন্ন যে ক্ষমতা তাকে আমরা কি বলি, ব্যাপন চাপ বলি। মানে সে যে বেপিত হচ্ছে, এই বেপিত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে তার কি, ব্যাপন চাপ, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তাহলে সংখ্যাটা মুখস্থ করতে হবে। আরেকটা সংখ্যা আছে, সেটা মাথায় রাখতে হবে। দেখো একই বায়ুচাপে কোন একটি দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য তাকে কি বলি, ব্যাপন চাপ ঘাটতি বলি। এবং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, বিকজ এটা আবার আরেকবার পড়ি। একই বায়ুমণ্ডলীয় চাপে কোন একটা দ্রব এবং দ্রাবকের যে ব্যাপন চাপের পার্থক্য তাকে আমরা কি বলতেছি,
দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য আমরা কি বলতেছি? ব্যাপন চাপ ঘাটতি বলতেছি, বা ইংলিশে কি? ডিফিউশন প্রেসার ডেফিসিট। ডেফিসিট বা ঘাটতি এটা কি? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ডিফাইন করবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে যাবে কি যাবে না, বুঝতে পারছো? অর্থাৎ দ্রবণ আর দ্রাবকের ব্যাপন চাপের ঘাটতি সেটাই ইন্ডিকেট করবে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি যাবে না সেটা। অর্থাৎ আমি যদি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি, দেখো পাতার মেসোফিল টিস্যুতে, আমি তো মেসোফিল টিস্যু অলরেডি বলে ফেলছি কি, সেখানে হচ্ছে কি হয়? সালোকসংশ্লেষণ হয়। ওই মেসোফিল টিস্যুতে কি হয়? ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, ঠিক আছে? ব্যাপন চাপ ঘাটতি মানে কি? ওখানে কি আছে? পানির ঘাটতি আছে। সো এই পানির ঘাটতিটা ফিল আপ করতে হবে না? ও ফিল আপ করার জন্য তখন পাশের কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় পানিটা ওই কোষে প্রবেশ করে, বুঝতে পারছি? এটাই হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। অর্থাৎ তার মধ্যে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হলে সেটা একটা প্রেসার তৈরি করে, ওই প্রেসারটার নাম কি আবার? ব্যাপন চাপ, ঠিক আছে? ওই ব্যাপন চাপটার জন্য ব্যাপন প্রক্রিয়ায় পাশের কোষ যেটাতে অনেক পানি আছে সেখান থেকে যে কোষের মধ্যে পানির ঘাটতি আছে সেখানে জিনিসটা ট্রান্সফার হয়। এখন বুঝতে পারছি পুরো ব্যাপন জিনিসটা, ঠিক আছে? অবশ্যই কি হইতে হবে? যেহেতু তার মধ্যে পানি ঘাটতি হয়ে গেছে, দ্যাট মিনস কি তার ঘনত্ব কমে গেছে, তাই না? আচ্ছা, আর পাশের কোষে কি আছে? অনেক পানি আছে বাট ঘনত্ব অনেক বেশি আছে। সে কি করবে? উচ্চ ঘনত্ব থেকে ব্যাপন প্রক্রিয়ায় জিনিসটা নিম্ন ঘনত্বের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাপন প্রক্রিয়া, এবং পানি শোষণের জন্য এই ব্যাপন প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? একটা একক কাজ আছে, খুবই সিম্পল, খুবই কোনো কিছুই না, এটা তোমরা পড়ে পারবা, ঠিক আছে? আতর বা সুগন্ধি দিয়ে আর কি। এবার আমরা পড়বো আমাদের আরেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে 3 স্টার দিলাম, সেটা হচ্ছে অবিশ্রবণ কিংবা অসমোসিস, ঠিক আছে? অবিশ্রবণ কিংবা অসমোসিস এই জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি। আমরা বাজারে সবাই কিসমিস কিনছি না বাজার থেকে? দেখবা আম্মুরা যখন বাজার থেকে কিসমিসটা নিয়ে সেটা পানির মধ্যে তারা চুবিয়ে রাখেন অনেকক্ষণ, তখন দেখবা কিসমিসের ভিতরটা ফুলে গেছে, অর্থাৎ কিসমিসটা স্ফীত হয়ে গেছে, ঠিক আছে? এই যে কিসমিস যে স্ফীত হয়ে যাওয়ার যে ঘটনা, সেটাই বেসিক্যালি অবিশ্রবণ কিংবা অসমোসিস। কি হচ্ছে জিনিসটাতে? দেখো এটা হচ্ছে একটা আমাদের অতি প্রয়োজনীয় প্রক্রিয়া, ঠিক আছে? সবচেয়ে, এই যে তিনটা পড়াইলাম না, তিনটার মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এটাতে কি হচ্ছে দেখো, এই যে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মাথায় রাখবা, মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে। তোমাকে যদি জাস্ট একটা প্রক্রিয়ার নাম বলতে বলে তুমি কি বলবা? অবিশ্রবণ প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এবং অবিশ্রবণের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, যদি দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব এবং দ্রাবক একই, ঠিক আছে? তার মানে আমি এক কথা বলতে পারি তাদের দ্রবণটা জাস্ট দুইটা দ্রবণ, দুইটা সেম। দ্রব দ্রাবক একই মানে কি? সবকিছু সেম না তাদের মধ্যে, মানে দুইটা দ্রবণ আমার কাছে আছে যারা কি দুইটা সবকিছু সেম, মানে দ্রবও সেম দ্রাবকও সেম, ঠিক আছে? জাস্ট তাদের মধ্যে একটা কি আছে? বৈষম্যভেদ্য পর্দা আছে। এই যে দেখো বৈষম্যভেদ্য পর্দা, এই জিনিসটা বুঝতে হবে। বৈষম্যভেদ্য মানে তো জানি, এই যে আমি ধরো তুমি আছো, আরেকজন আছে, তোমার বন্ধু আছে, আমি ধরো তোমাকে আমি কি করলাম? ঢুকতে দিলাম, কিন্তু তোমার বন্ধুকে আমি ঢুকতে দিলাম না। দ্যাট মিনস আমি তোমাদের মধ্যে কি করছি? বৈষম্য সৃষ্টি করছি, তাই না? এটাই হচ্ছে বৈষম্যভেদ্য, ঠিক আছে? অর্থাৎ মাথায় রাখবা পর্দা হচ্ছে তিন রকম থাকে। একটা হচ্ছে আমাদের পার্মিয়েবল, আরেকটা হচ্ছে আমাদের দেখো, আরেকটা হচ্ছে আমাদের নন পার্মিয়েবল, আরেকটা হচ্ছে আমাদের সিলেক্টিভলি পার্মিয়েবল। সো তিন রকম হচ্ছে নরমালি আমাদের উদ্ভিদ কোষের মধ্যে পর্দা থাকে, ঠিক আছে? উদ্ভিদ কোষ বা সবখানে আর কি, কৃত্রিম হোক কিংবা প্রাকৃতিক হোক, এই তিন রকম পর্দা অ্যাভেলেবল আছে। এটার বাইরে তো হওয়া পসিবল না, তাই না? আচ্ছা, একটা হচ্ছে ভেদ্য, আরেকটা হচ্ছে অভেদ্য, আরেকটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য মানে কি? ও কিছু পদার্থকে ঢুকাবে আবার কিছু পদার্থকে ঢুকাবে না, ঠিক আছে? এরকম বৈষম্যভেদ্য পর্দা থাকলেই তখনই তাদের মধ্যে কি হবে? অবিশ্রবণ প্রক্রিয়াটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? যখন তার একটা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আলাদা থাকে, তখন কিছুক্ষণের মধ্যে দেখা যায় দ্রবণের ঘনত্ব দুইটা সেম হয়ে যায়, ঠিক আছে? দ্রবণের ঘনত্ব দুইটা সেম হয়ে যায়। অর্থাৎ ফার্স্টে তাদের মধ্যে ঘনত্বের ডিফারেন্স ছিল, দেখো দুইজনের ঘনত্বের মধ্যে ডিফারেন্স ছিল, তাই না? সাপোজ ধরো আমি যদি কিসমিসের কথা চিন্তা করি, কিসমিসের ভিতরে পানি ছিল, কিসমিস মানে কি? শুকাই গেছে, আঙ্গুর শুকায় তো কিসমিস করে, দ্যাট মিনস কিসমিসের ভিতরে কোনো পানি নাই, তাই না? এবং আমি যদি তখন তাকে কিসের মধ্যে প্রবেশ করাই? পানির মধ্যে চুবিয়ে রাখি, তাহলে কিসমিস অর্থাৎ আঙ্গুরের যে বাইরের আবরণটা আছে না, ওইটা কি হিসেবে কাজ করতেছে? বৈষম্যভেদ্য পর্দা হিসেবে কাজ করতেছে। তাহলে বৈষম্যভেদ্য পর্দার ভিতরে কোনো পানি নাই এবং বাইরে অনেক পানি, তাই না? অর্থাৎ ঘনত্বের একটা কি আছে? ডিফারেন্স আছে। কিন্তু কিছুক্ষণ পরেই তুমি দেখবা দুইটার ঘনত্ব সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘনত্ব সেম হচ্ছে মানে কি? কিসমিসের ভিতরে পানি ঢুকতেছে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা ঘটনাটার নাম কি? অবিশ্রবণ কিংবা অসমোসিস। এখন তাহলে সংখ্যাটা একটু পড়ে নাও। আচ্ছা, একই দ্রব এবং দ্রাবক যুক্ত, এটা একদম মুখস্থ করবা।
দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যখন একটা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা থাকে, দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হয়। ঠিক আছে, এই ঘটনাকে আমরা কি বলবো? অভিস্রবণ বলবো। দেখো তাহলে এই জিনিসটার মধ্যে একটা কাহিনী আছে, এটা আমরা অনেকে বুঝি না। ঠিক আছে, দ্রাবকের বৈষম্যবদ্ধ পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হওয়াকে আমরা কি বলি? দেখো অভিস্রবণ প্রক্রিয়া বলি। ঠিক আছে, এই যে সংজ্ঞাটা একটু ভালো করে মুখস্থ করবা, এটাও করতে পারো এটাও করতে পারো। ঠিক আছে, সাপোজ এই যেটা করো, দ্রাবকের বৈষম্যবদ্ধ পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে আমরা কি বলি? অভিস্রবণ বলতেছি। তাইলে ভাইয়া অভিস্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্যটা কই? এটা আমাকে কাজ করতে পারে না? অবশ্যই পার্থক্য আছে। সেটা হচ্ছে অভিস্রবণটা হচ্ছে উল্টা জিনিস। ঠিক আছে, ব্যাপনের উল্টা, আবার ব্যাপনের মতো। কিসের হিসাব করলে? যখন তুমি দ্রবণ হিসাব করবা, দেখো দুইটা জিনিস, যখন তুমি দ্রবণ হিসাব করবা তখন হবে সেটা কি? ব্যাপনের উল্টো। আর যখন তুমি দ্রাবক হিসাব করবা তখন হবে কি? ব্যাপনের মতো। কেন এটা বলতেছি? বুঝাচ্ছি, সমস্যা নেই। দেখো দ্রবণ যখন হিসাব করবা তখন তুমি কি সংজ্ঞা দিবা? তখন তুমি সংজ্ঞা দিবা দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যখন তারা একটা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা থাকে, তখন নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে দ্রবণের যে পরিবাহিত হওয়ার যে ধর্ম, তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা অভিস্রবণ বলবো। এখন আমি কি বলতেছি? নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে পরিবাহিত হওয়া, তাই না? আচ্ছা, এখন ভাইয়া একটা জিনিস তুমি খেয়াল রাখো, কোন একটা দ্রবণ, এটার সাথে এটা কিন্তু সম্পর্ক আছে, কোন একটা দ্রবণ সে নিম্ন ঘনত্ব মানে কি? সে নিম্ন ঘনত্ব মানে হচ্ছে তার মধ্যে দ্রাবক বেশি, তাই না? তার মধ্যে দ্রাবক বেশি আর কি দ্রব কম, দ্যাটস ওয়াই তার কি? তার ঘনত্ব কম, তাই না? যদি দ্রাবক বেশি হয় তার মানে পানি বেশি, কিন্তু কি তোমার কঠিন পদার্থ কম, তার মানে কি ঘনত্ব কম হবে না? আচ্ছা, তাহলে দেখো যদি আমি দ্রবণ দিয়ে জিনিসের সংজ্ঞা দিতে যাই তাহলে কি বলবো? নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যে পরিবাহিত হওয়া, তাকে আমরা কি বলবো? অভিস্রবণ বলবো। কিন্তু যদি আমি দ্রাবক দিয়ে যদি অভিস্রবণের সংজ্ঞা দিতে যাই তখন আমি কি বলবো? তখন আমি বলবো উচ্চ ঘনত্বের দ্রাবক থেকে নিম্ন ঘনত্বের দ্রাবকের দিকে পরিবাহিত হওয়াকে আমরা কি বলি? অভিস্রবণ বলতেছি। এই যে দেখো, যদি দ্রবণের ঘনত্ব কম হয়, নিম্ন ঘনত্ব হয়, তখনই তার কি দ্রাবকের পরিমাণ বেশি হবে, তাই না ভাইয়া? বুঝতে পারছি? তার মানে অভিস্রবণটা কি? দ্রাবকের ব্যাপন হচ্ছে, অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়া কি হচ্ছে? দ্রাবকের ব্যাপন হচ্ছে, তাই না? দ্রাবকের ব্যাপন হচ্ছে আর কি দ্রবণটা ঠিক ব্যাপনের উল্টা কাজ করতেছে, তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারছি জিনিসটা এবার। অর্থাৎ যদি আমার ঘনত্ব কম থাকে তার মানে কি? দ্রাবকের পরিমাণ বেশি। ঠিক আছে, এখন যখন আমি দ্রাবক দিয়ে সংজ্ঞা দেব তাহলে কি বলবো? বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে যে পরিবহন, সেটাই অভিস্রবণ প্রক্রিয়া। আবার যদি আমি দ্রবণ দিয়ে দিতে চাই তাহলে কি? নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে। ঠিক আছে, তখন আবার ব্যাপনের সংজ্ঞার উল্টা হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছি? কারণ তাদের মধ্যে সম্পর্ক তো কি? বিপরীত। ঠিক আছে, আচ্ছা, তাহলে অভিস্রবণের সংজ্ঞা পারবে না? এই যে দেখো, অভিস্রবণ হচ্ছে দ্রাবকের ব্যাপন, এগুলোতে পারবে আশা করি। অর্থাৎ যদি দ্রাবকের পরিমাণ বেশি হয় দ্যাট মিনস কি? ঘনত্ব কম, তাই না? আচ্ছা, সেদিক থেকে কি দ্রাবকটা পরিবাহিত হয় সেদিকে, যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম, অর্থাৎ ঘনত্ব বেশি। অর্থাৎ বুঝতে পারছো তো? যে কোনো একটা সংজ্ঞা তোমার ইচ্ছা মতো দিতে পারবা। দেখো অন্যভাবে বলা যায় অভিস্রবণ হলো দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের প্রবাহ। ঠিক আছে, এটা হচ্ছে অভিস্রবণ। সো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে অভিস্রবণ আর ব্যাপনের যদি পার্থক্য দেয় আশা করি সেটাও পারবা, কোনো সমস্যা নাই। মানে তুমি তো অবশ্যই কি করবা? যেটা সংজ্ঞা দিবা সেটা তুমি বুঝে শুনে দিবা। ঠিক আছে, তুমি যে দ্রাবকের সংজ্ঞা দিয়ে দিলে সেক্ষেত্রে একরকম দিতে হবে, যদি দ্রবণ দিয়ে দাও তাহলে আরেক রকম দিতে হবে। বাট ব্যাপনের ক্ষেত্রে তো দুটো একই জিনিস, বিকজ ব্যাপনের ক্ষেত্রে কি নাই? কোনো সিলেক্টিভলি পারমিয়েবল কোনো পর্দা নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি ভাইয়া উদ্ভিদ এবং পানির সম্পর্ক কি। এখন আমরা পড়বো পানি এবং খনিজ লবণ শোষণ। ঠিক আছে, এখন আমরা মোটামুটি একটা ধাপ অতিক্রম করে ফেলছি, উদ্ভিদ এবং পানির কি সম্পর্ক পারবো। এখন আমরা পড়বো পানি, খনিজ লবণ এগুলো শোষণ কিভাবে করে, মাটি থেকে জিনিসগুলো কিভাবে শোষণ হয়। ঠিক আছে, এটা পড়বো। আমরা তো অলরেডি বুঝে ফেলছি, তাই না ভাইয়া, যে মাটির মধ্যে কি আছে? পানি আছে, এবং মাটির মধ্যে কি আছে? খনিজ লবণ আছে। ওই খনিজ লবণগুলো আগের চ্যাপ্টারে পড়ে ফেলছি না? ক্যালসিয়াম, নাইট্রোজেন, আমাদের কি আছে? ফসফরাস আছে, সবকিছু অলরেডি পড়ে ফেলছি না? এইগুলো হচ্ছে বেসিক্যালি উদ্ভিদ একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে। ঠিক আছে, শোষণ কিভাবে করে ওইটাও মনে আছে না? ওই যে আয়ন প্রক্রিয়া শোষণ করে। সবচেয়ে দ্রুত কোনটা শোষণ করে বলছিলাম না? পটাশিয়াম নাইট্রেট। আর সবচেয়ে ধীরে কোনটা শোষণ করে? ক্যালসিয়াম সালফেট। বলছিলাম না? মনে আছে না? আচ্ছা, মানে এগুলো সবচেয়ে দ্রুত আর সবচেয়ে স্লোলি উদ্ভিদটা শোষণ করে মূল দিয়ে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা আসি পানি শোষণটা পড়ি ফার্স্টে। ঠিক আছে, তাহলে ভাইয়া পানি শোষণটা কি? আচ্ছা, মাটির যে
উদ্ভিদে যে মূলরুমগুলো মাটির নিচে ঢুকতেছে না, ওই মূলরুমের ফাঁকে ফাঁকে কি থাকে, মাটি থাকে, ঠিক আছে। ওই মাটির মধ্যে কি থাকে, কৈশিক পানি থাকে। কৈশিক মানে তো আমরা জানি খুবই মানে ক্ষুদ্র, এক কথা বলতে গেলে ক্যাপিলারি আর কি, খুবই ক্ষুদ্র, ঠিক আছে। ওই কৈশিক পানিগুলাকে বেসিক্যালি মূলরুম দিয়ে কি করে, উদ্ভিদটা শোষণ করে, তাই না। আচ্ছা, এখন কিভাবে করতেছে দেখো। প্রসাধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়। ব্যাপন চাপ ঘাটতি অলরেডি বলছি না। সো ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হলে কি হচ্ছে, পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হচ্ছে। একইভাবে দ্বিতীয় কোষে আবার যখন ওইটার মধ্যে তোমার ঘাটতি হচ্ছে, সেটা তার পাশের কোষ থেকে আবার পানি নিচ্ছে। এভাবে নিতে নিতে জিনিসটা কই পর্যন্ত পৌঁছে যায়, মূলরুম পর্যন্ত পৌঁছে দেয়। আমি জিনিসটা আরেকবার বুঝাই, ঠিক আছে, হয়তো বা তুমি বুঝতেছো না। প্রসাধন জিনিসটা কি, প্রসাধনের জিনিসটা হয়তো বা এখানে একটা ভুল করছে কি জানো, তোমার এখানে প্রসাধনের সংজ্ঞাটা আগে দেয় নাই। প্রসাধন সম্পর্কে একটু পরে আবার বলা আছে, ঠিক আছে। প্রসাধনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সিকিউর জন্য প্রসাধন খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য জিনিসটা একটু বড় করে দিয়েছে আর কি। আমি আপাতত এখানে যেহেতু পড়াচ্ছি, প্রসাধন সম্পর্কে একটু বলে দিই। প্রসাধন হচ্ছে যে বায়বীয় প্রক্রিয়ায় বাষ্পাকারে উদ্ভিদ থেকে পানিটা বের হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়, পানি বের হয়ে যায়। কি পানি, অতিরিক্ত পানি। আমি এটা এভাবে লিখি, অতিরিক্ত পানি। উদ্ভিদের যে অতিরিক্ত পানিটা যেটা তারা লাগতেছে না, সেটা কি হয়, সরি, বের হয়ে যায়। অতিরিক্ত পানিটা বের হয়ে যাওয়া, এই প্রসেসটাকে আমরা কি বলি, প্রসাধন বলি। তাহলে ভাইয়া উদ্ভিদ থেকে যদি আমার পানিটা বের হয়ে যায়, তাহলে উদ্ভিদের মধ্যে কি হবে, উদ্ভিদের ওই কোষটার মধ্যে যেটা থেকে পানি বের হয়ে গেছে, তার মধ্যে একটা ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হবে না। অলরেডি আগে বলছিলাম কিন্তু ব্যাপন চাপ ঘাটতি কি। আচ্ছা, তাহলে তার মধ্যে পানি কমে গেছে, তাহলে সে কি করবে, পাশের কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে কি হয়, ধাবিত হচ্ছে পানিগুলো, তাই না। আচ্ছা, তাহলে এখন সে তো নিজে ফিল আপ হইলো, সে নিজে পানি দিয়ে ফিল আপ হইলো। এখন যে কোষ থেকে ভাইয়া কি হইলো, পানিটা এই কোষ আসলো, তার মধ্যে আবার পানির পরিমাণ কমে গেছে না। এখন ওর মধ্যে পানির পরিমাণটা আবার ফিল আপ করার জন্য তার পাশের কোষ থেকে আবার সেখানে কি হয়, ব্যাপন হচ্ছে। সো এই প্রসেসটা সিরিয়ালি হইতে থাকে। সিরিয়ালি হইতে হইতে জিনিসটা কই চলে যায়, একদম মাটির মূলরুম পর্যন্ত চলে যায়, এই ঘটনাটা আর কি, ঠিক আছে। সো এবং আলটিমেটলি মূলরুমের মধ্যে কি পড়ে, একটা টান পড়ে, ঠিক আছে। অর্থাৎ মূলরুমের মধ্যে কি হয়, একটা টান পড়ে। ওই টানের কারণে একটা শক্তি সৃষ্টি হয়, শক্তির নাম হচ্ছে চোষক শক্তি। চোষক মানে তো জানি কোনো কিছু চুষে নিবে, ঠিক আছে। সে এখন কি করবে, চুষে নিবে। তাহলে এখন কি হচ্ছে, চোষক শক্তি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই চোষক শক্তি সৃষ্টি হওয়ার কারণে তার কি হয়, মূলরুম থেকে পানিগুলো, ওই যে কৈশিক পানিগুলো আছে না, সেগুলো মূলরুমের মধ্যে ঢুকে পড়ে। পুরো বুঝতে পারছি না। তাহলে এই জিনিসটা পানি শোষণে কিভাবে হচ্ছে, পানি শোষণ তাহলে মেইনলি কিসের জন্য হচ্ছে, প্রসাধন, ব্যাপন চাপ ঘাটতি, এগুলোর জন্য। প্রসাধন, ব্যাপন চাপ ঘাটতি এগুলো হতে হতে আলটিমেটলি মূলরুম পর্যন্ত পৌঁছে যায়, এবং মূলরুমের মধ্যে একটা কি তৈরি হয়, তোমার একটা টান সৃষ্টি হয়, তাই না। যেহেতু শর্ট প্রসেস, সেহেতু একটা টান দিতে হবে না। ওই টানটার নাম কি বলি আবার, চোষক শক্তি। ওই চোষক শক্তির কারণে কি হয়, ওই যে কৈশিক পানিটা যেটা মূলরুমের ফাঁকে ফাঁকে মাটির মধ্যে আছে, ওইটা মূলরুমের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। ঢুকে গেলে মানে কি, পানি শোষণ হয়ে গেছে। তাহলে একটা প্রসেস আমরা মোটামুটি বুঝে গেছি না। এখন পরবর্তীতে পড়বো ওই যে তোমার মূলরুমটা কিভাবে পানিটা ঢুকায়, অর্থাৎ মাটি থেকে যে মূলরুমের মধ্যে পানি ঢুকতেছে, সেটাও তো একটা প্রসেস, তাই না। সেটা কিন্তু আবার ব্যাপন না, ঠিক আছে। আচ্ছা, সেটা আরেকটা প্রসেস, সেটা আমি এখন বলতেছি, ঠিক আছে। আসো, তাহলে ভাই এখানে এগুলা লিখছে, ঠিক আছে। এই যে দেখো, ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরুম পর্যন্ত চলে যায়, ঠিক আছে। এটা আমি বুঝাচ্ছি, সমস্যা নাই। সো মূলরুম পর্যন্ত চলে যায়, এবং সেখানে একটা কি সৃষ্টি হয়, চোষক শক্তি সৃষ্টি হয়। ওই চোষক শক্তির টানে মাটির যে কৈশিক পানি, সেটা কই ঢুকে পড়ে, মূলরুমে ঢুকে পড়ে। এবং এখন আসি আমরা মূলরুম থেকে কি হচ্ছে, মূলরুম থেকে মেইনলি যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে অভিস্রবণ। মাথায় রাখবা, মেইন প্রক্রিয়ার নাম হচ্ছে অভিস্রবণ, এবং অভিস্রবণের সাথে সাথে একটা কি হয়, ব্যাপন প্রক্রিয়া হয়। মানে এখানে যদি অভিস্রবণ 60% হয়, ব্যাপন প্রক্রিয়া হচ্ছে 40%, ভূমিকা রাখে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাটি থেকে মূলরুমের মাধ্যমে অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় ওই পানিটা কই প্রবেশ করে, মূলরুমে প্রবেশ করে। কোন প্রক্রিয়ায়, অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। আচ্ছা, এভাবে মূলরুম থেকে পানি মূলের কর্টেক্সে চলে আসে, ঠিক আছে। মূলের কিন্তু কিছু অংশ আছে, ঠিক আছে, এগুলো আমার মুখস্থ করতে হবে। এই যে আগের একটা চিত্র দেখছো না, ওই চিত্রটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। বিকজ এই যে ভাই আমি যেগুলো তোমাকে পড়াচ্ছি, এগুলো কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি অলরেডি সেখানে স্টার মার্ক দিয়ে দিছি, তোমার এগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই এই লেখাগুলো তো তোমার জানতেই হবে। আমি তো অলরেডি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এরপর কিন্তু তোমার চিত্রটাও দিতে হবে, তাহলে তুমি ফুল মার্কসটা পাবা, এটা শিওর, ঠিক আছে। আসি, তাহলে মূলের কই প্রবেশ করে, কর্টেক্সে প্রবেশ করে। এই কাজটিকে কোষ থেকে কোষে অভিস্রবণ বা সেল টু সেল অসমোসিস বলে। তো তোমাকে পরীক্ষায় খতে আসবে, এটা খতে আসবে,
সেল টু সেল অসমোসিস বলতে কি বুঝো, ঠিক আছে? তখন তোমার এটা বলতে হবে সেল টু সেল অসমোসিস মানে কি, এই যে তোমার মূলরুমে যে ঘটনাটা ঘটতেছে সেটাই কি কোষ থেকে কোষান্তরে অবিশ্রবণ বোঝায়, ঠিক আছে? কোষ থেকে কোষান্তরে অসমোসিস বোঝায়। তারপর একইভাবে মানে এই প্রসেসটা তো হইতেই আছে, একইভাবে পানিটা কই ঢুকবে, অন্তঃত্বকে ঢুকবে, সেখান থেকে পরিচক্র হয়ে একেবারে কই চলে যাবে, ভাস্কুলার বান্ডলে চলে যাবে, মানে কই জাইলেমে চলে যাবে, তাই না? ওই জাইলেম হয়ে পানিটা একেবারে কই চলে যাবে, পাতায় চলে যাবে, এবং পাতায় কি হবে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় মেসোফিল টিস্যুতে খাবার তৈরি হবে। তাহলে আমার কি হইলো, এটাই হচ্ছে টোটাল পানি শোষণ প্রক্রিয়া। আমি আবার বুঝাই, ঠিক আছে? এবার হচ্ছে আমি ফাইনাল একটা বুঝাচ্ছি। এই যে ভাই এটা হচ্ছে একটা মূল, ঠিক আছে? এটা হচ্ছে একটা মূলরুম, ঠিক আছে? আসি এখন আমার কি হচ্ছে একটু দেখি। এই যে মূলরুমের একটা স্লাইস আমি কেটে নিছি। তাহলে দেখো মূলরুমের মধ্যে কি আছে, এই যেগুলো হচ্ছে মূলরুম, ঠিক আছে? এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূলরুম। আচ্ছা, তাহলে এই যে দেখো এটা হচ্ছে মূলরুম, আচ্ছা এটা হচ্ছে মূল ত্বক, ঠিক আছে? আচ্ছা এইখানে এগুলো হচ্ছে কি মাটি, মাটির হচ্ছে কি এই যে দেখো এগুলো হচ্ছে কৈশিক পানি। তাহলে এই কৈশিক পানিগুলো কিসের জন্য ঢুকতেছে ভিতরে, কিসের জন্য, চোষক শক্তির জন্য, তাই না? ওই যে তোমার উপর থেকে যে চোষক শক্তিটির সৃষ্টি হলো, ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হলো, তার কারণে এখানে একটা টান সৃষ্টি হয়েছে না, ওই টানের কারণে এখানে কি হয়, মূলরুম দিয়ে পানিগুলো ভিতরে ঢুকে যায়। এখন ভাই পানি ভিতরে কেমনে ঢুকে, কোন কোন প্রক্রিয়ায়, অসমোসিস প্রক্রিয়ায়, তাই না? কোন প্রক্রিয়ায়, অসমোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া ঢুকবে, মেইনলি অসমোসিস, এবং আরেকটা কি, ব্যাপন, ঠিক আছে? দুইটাই মাথায় রাখবা, অসমোসিস এবং ব্যাপন, তবে মেইনলি কোনটা, অসমোসিস প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে ভাই কোথায় ঢুকলো, এখানে ঢুকলো। এখন এখান থেকে কই চলে যাবে, মূলের ভিতরে, অর্থাৎ মূলরুমের ভিতরে এই এরিয়াটার নাম কি, এই এরিয়াটার নাম হচ্ছে দেখো লেখা আছে কর্টেক্স, ঠিক আছে? আচ্ছা, তো কর্টেক্স থেকে সেম প্রক্রিয়া, ঠিক আছে? সবখানে কি হয়, ওই যে কোষ থেকে কোষান্তরে অবিশ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? অবিশ্রবণ প্রক্রিয়া ঢুকতে ঢুকতে কই চলে যাবে, এই যেটা হচ্ছে আমাদের পরিচক্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে লালটা, এটা হচ্ছে পরিচক্র, এবং এই পুরো ভিতরে মানে পরিচক্র থেকে এই অংশটা হচ্ছে এন্ডোডার্মিস, আর এটা হচ্ছে আমাদের বাইরের অংশটা হচ্ছে কি আমাদের এপিডার্মিস। এই যে দেখো এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস। এপি মানে তো আমরা জানি, এপি মানে বাইরে, এন্ডো মানে ভিতরে, ডার্মিস মানে হচ্ছে কি ত্বক, ডার্মিস মানে হচ্ছে মিন করে ত্বক, অর্থাৎ বাইরের ত্বক ভিতরের ত্বক, এটা মিন করে আর কি, বাইরের পার্ট ভিতরের পার্ট। তাহলে বাইরের পার্ট থেকে কি করতেছে, তোমার পানিটা আস্তে আস্তে অবিশ্রবণ প্রক্রিয়ায় ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? মূলের ভিতরে ঢুকে যাচ্ছে, পরিচক্র হয়ে অন্ততক ফার্স্টে, তারপর পরিচক্র, এবং ফাইনালি এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের জাইলেম গুচ্ছ। এই যে দেখো জাইলেম, ঠিক আছে? আমরা তো জানি জাইলেম কি করে, তোমার মূল থেকে পানিটাকে পাতায় নিয়ে যায়, তারপর ফ্লোয়েম কি করে, পাতায় যে প্রস্তুত খাদ্য সেটা কি সারা উদ্ভিদে পরিবহন করে। এটুকু তো আমরা আগে থেকেই জানি, তাই না? সো এখন কি হয়, ডিরেক্ট পানিটা কই ঢুকে গেছে, জাইলেমে ঢুকে গেছে। তোমার এই চিত্রটা ভাইয়া এক্সাক্ট এখানে যেরকম আছে পরীক্ষার হলে দেওয়া লাগবে, যদি এর রিলেটেড কোয়েশ্চেন আসে তাহলে তোমার এটা দেওয়া লাগবে, ঠিক আছে? সো এটা এইভাবে করে প্র্যাকটিস করো, সিম্পল একটা চিত্র, কিছুই বোঝার নাই, একদম যা বোঝার সবকিছু বুঝাই দিয়েছে। তাহলে ভাই আমরা পানি শোষণটা পারবো না, কিভাবে হচ্ছে পানি শোষণ, কেমনে হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে যাচ্ছে, সবকিছু পারবো না। আচ্ছা, তাহলে আমার যে টোটাল যে পানি শোষণ, ঠিক আছে, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রসেস কি কি, একটা হচ্ছে প্রশোধন, যেটা ওই যে পাতার মধ্যে হচ্ছিল, পাতা থেকে পানিটা বাষ্পে, ওই যে তোমার জলীয় বাষ্পের মাধ্যমে কি পাতা থেকে বের হয়ে যাচ্ছে বায়ুতে, তাই না? যার কারণে কি সৃষ্টি হচ্ছে, ব্যাপন চাপ সৃষ্টি হচ্ছে, ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হচ্ছে, এটার কারণে তো তোমার কি এই যে জিনিসটা শুরু হইলো। তাহলে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস। আর মূলরুম থেকে যে পানিটা মূলরুমে ঢুকতেছে, এটা কোন প্রক্রিয়ায়, অবিশ্রবণ প্রক্রিয়া মেইনলি, ঠিক আছে? তাহলে আমার দুইটা ঘটনা মেইন কোনটা কোনটা, একটা হচ্ছে অবিশ্রবণ, আর একটা হচ্ছে আমাদের প্রশোধন, ঠিক আছে? পারবা? পানি শোষণের জন্য এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়বো খনিজ লবণ শোষণ। তোমাদের ভাইয়া বইয়ে তোমরা যখন ইন্টার লাইফ উঠবা তখন দেখবা তোমাদের পানি শোষণটা নিয়ে তেমন আর কিছু বলা নাই, তখন দেখবা বলা আছে খনিজ লবণ শোষণ নিয়ে। কারণ খনিজ লবণ শোষণটা পানি শোষণের মতোই, মানে পানি যে শোষণ হচ্ছে পানির সাথে কিছু খনিজ লবণও শোষণ হয়ে যায়, কিন্তু খনিজ লবণ শোষণের আলাদা একটা প্রসেস আছে, অনেক জটিল একটা প্রসেস আছে, যেটা তোমাদের এখন বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন না, সেটা ইন্টারমিডিয়েটে যখন আমরা পড়াই তখন আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে জিনিসটা পড়াই, ঠিক আছে? খনিজ লবণ পরিশোষণে কিছু মতবাদ আছে, ঠিক আছে? কিছু মতবাদ আছে, কিছু থিওরি আছে কিভাবে ঢুকতেছে, এটা পানির মতো করে প্রবেশ করে না, বাট পানির সাথেও কিছু কি প্রবেশ করে, তোমার খনিজ লবণ প্রবেশ করে, এটা আমরা এখন পড়বো। দেখো, অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে, কিছু লবণ মূলরুম দিয়ে শোষিত হলেও মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলেই শোষণ অঞ্চল হিসেবে কাজ করে। এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন অঞ্চল সবচেয়ে বেশি কি শোষণ অঞ্চল হিসেবে কাজ করে? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল, ঠিক আছে? সেটা হচ্ছে খনিজ লবণ শোষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, ঠিক আছে? এটা ইন্টারমিডিয়েটের এমসিকিউর জন্য দরকার, এটা তোমাদের এসএসসির জন্য তো অবশ্যই দরকার, ইন্টারের জন্য দরকার, ঠিক আছে? আচ্ছা, খনিজ লবণ শোষণ হয় কি হিসেবে? আয়ন হিসেবে। ভাই মনে আছে সবচেয়ে দ্রুত শোষণ কে করতেছিল?
এই যে উদ্ভিদ সবচেয়ে দ্রুত কোনটাকে শোষণ করে, উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে ক্যাটায়নের মধ্যে পটাশিয়ামকে, অ্যানায়নের মধ্যে নাইট্রেটকে, আর সবচেয়ে মন্থর বা সবচেয়ে স্লোলি শোষণ করে কাদেরকে, তোমার ক্যাটায়নের মধ্যে হচ্ছে ক্যালসিয়ামকে আর অ্যানায়নের মধ্যে হচ্ছে সালফেটকে। ঠিক আছে, এগুলো অলরেডি আমি আগেই পড়ায় ফেলছিলাম, তাই না? তার মানে এগুলো কি সবগুলো আয়ন না? তাহলে উদ্ভিদ তোমার খনিজ লবণ কি হিসেবে শোষণ করে? আয়ন হিসেবে। এটা মাথায় রাখবে, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, শোষণ প্রধানত দুইটা উপায়ে হয়ে থাকে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, একটা হচ্ছে সক্রিয় শোষণ। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাট এটা তোমাদের এখন এসএসসি লেভেলে জানা লাগবে না। ঠিক আছে, এসএসসি লেভেলে তোমাদের দেয় না জিনিসটা। আমি হালকা একটু বলি, দেখো নিষ্ক্রিয় শোষণ মানে কি? যেটার জন্য কোনো কি দরকার নাই? শক্তির দরকার নাই। এই যে দেখা আছে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন নাই। আমরা তো জানি উদ্ভিদ যে কোনো একটা কাজ করতেছে, ধরো আমি কথা বলতেছি, আমি যে তোমার সামনে কথা বলতেছি, আমার ভাই এটিপি খরচ হচ্ছে না? আমার নিজের শরীর থেকে এটিপি আমি ওয়েস্ট করতেছি না? এটিপি খরচ করে তো আমি শক্তি পাচ্ছি, তাই না? এটা দিয়ে তো আমি কথা বলতেছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমি কোনো একটা জিনিস খরচ করে কথা বলতেছি বা একটা কাজ করতেছি, এটা হচ্ছে সক্রিয় পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ সক্রিয় শোষণ যখন, তখন কি উদ্ভিদের বিপাকীয় শক্তি তারা খরচ করে, অর্থাৎ উদ্ভিদের যে নিজস্ব এটিপি আছে না, ওগুলো ওরা খরচ করতে হয়। ঠিক আছে, আর নিষ্ক্রিয় শোষণে কোনো এরকম খরচ করার দরকার হয় না। যেমন কোন প্রক্রিয়ায়? দেখো ইমবাইবিশন এবং অবিশ্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় শোষণে কি হয়? ওই যে আগে পড়ালাম ইমবাইবিশন, অবিশ্রবণ, এগুলো দেখ একটা কি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এগুলোর জন্য তো বাইরে থেকে শক্তি দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে ইমবাইবিশন এবং অবিশ্রবণ প্রক্রিয়ায় কি করে? লবণ শোষণ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু তোমার একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া শোষণ করতেছে, তাহলে তার কি কোনো শক্তির দরকার আছে? নাই। বুঝতে পারছো? আচ্ছা, আর সক্রিয় শোষণটা হচ্ছে তোমার মেইনলি, উদ্ভিদ কিন্তু সবচেয়ে মেইনলি খনিজ লবণ শোষণ করে সক্রিয় পদ্ধতিতে। সেজন্য এটা তোমার এখন জানার দরকার নাই, যেটাতে তারা কি হয়, তোমার কি করে কোষ উৎপন্ন যে এটিপি গুলা, ওগুলা খরচ করে। ঠিক আছে, খরচ করে তারা কি করে, তোমার উদ্ভিদের মূল থেকে মানে কি করে, এই যে খনিজ লবণগুলা মাটি থেকে শোষণ করে, মানে শক্তি দিয়ে আমি কোনো একটা জিনিসকে টেনে নিব, এটাই হচ্ছে এক কথা বলতে গেলে। ঠিক আছে, সেটাই সক্রিয় শোষণ। ঠিক আছে, আচ্ছা, ইন্টারভিউতে দেখবা এগুলোর কিছু নাম আছে। সাপোজ নিষ্ক্রিয় শোষণের মধ্যে একটা আছে ডোনান সাম্যাবস্থা। বিজ্ঞানী ডোনান একটা তোমার জিনিস উদ্ভাবন করছে, তার নাম অনুসারে ডোনান সাম্যাবস্থা মতবাদ আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় শোষণ। এটাতে কি হয় জানো? সাপোজ ধর একটা জিনিস চিন্তা করে, এটা একটা পর্দা। এটা কি পর্দা বলো তো? এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা, তাই না? মূল রুমের যে ত্বক, এটা কি সিলেক্টিভলি পারমিয়েবল না? সিলেক্টিভলি পারমিয়েবল যদি না হইতো, তাহলে কি অবিশ্রবণ হইতে পারতো? হইতে পারতো না। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে একটা মূল রুমের পর্দা। তাহলে এদিকে হচ্ছে ধরো মাটি, এদিকে হচ্ছে মাটি, আর এদিকে হচ্ছে মূল, অর্থাৎ মূলের ভিতরে রেয়ার কোষ আর কি। ঠিক আছে, অর্থাৎ মূলের ভিতরের দিকে এটা হচ্ছে মাটির যে খনিজ লবণগুলা। তাহলে হয়টা কি, সাপোজ মাটির মধ্যে যে খনিজ লবণ, এখানে ধরো অনেকগুলো আয়ন। ঠিক আছে, ধরো ভাইয়া অনেকগুলো আয়ন, আর মাটির ভিতরে অর্থাৎ মূলের ভিতরে সাপোজ কম আয়ন, মানে আয়নের পরিমাণ কম। ঠিক আছে, এদিকে বেশি এদিকে কম, তো হবে কি ব্যাপন প্রক্রিয়া হবে। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, এখান থেকে তোমার আয়নগুলা এদিকে ট্রান্সফার করতেছে, যতক্ষণ না কি হয়, যতক্ষণ না সাম্যাবস্থা তৈরি হয়। কি তৈরি হয়? সাম্যাবস্থা তৈরি হয়। এই যে জিনিসটার নাম হচ্ছে কি ডোনান সাম্যাবস্থা। তো বুঝতে পারছি, এটা অনেকটা ব্যাপনের মতো না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাপন না, বিকজ যেহেতু এখানে পর্দা আছে, যেহেতু মাঝখানে পর্দা আছে, সেহেতু এটাকে আমি কি বলবো? অবিশ্রবণ বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সাম্যাবস্থাটার নাম কি? ডোনান সাম্যাবস্থা। এটা এখন জানার দরকার নেই, বা জানা দিচ্ছে। আর সক্রিয় শোষণের জন্য আরো কিছু একটু জটিল মেকানিজম আছে, এগুলোর নাম ধরো বিজ্ঞানীর নাম অনুসারে এরকম, একটা হচ্ছে লুনড্যাগর মতবাদ, একটা হচ্ছে লুনড্যাগর মতবাদ, আরেকটা হচ্ছে প্রোটন পাম্প মতবাদ। ঠিক আছে, এরকম কিছু মতবাদ আছে। ঠিক আছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি সক্রিয়ভাবে উদ্ভিদটা কি করে? খনিজ লবণ শোষণ করে। তাহলে ঠিক আছে ভাইয়া, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো উদ্ভিদে পরিবহন। ঠিক আছে, উদ্ভিদে পরিবহনটা আমাদের গ কিংবা ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। সো এখানে যে লেখাগুলো আছে ভাইয়া, এগুলো একটু তুমি জানবা। কিসের জন্য জানবা? যাতে সৃজনশীলে তুমি লিখতে পারো। এগুলো আমি অলরেডি তোমাদের অনেকবার বলে ফেলছি। একদম সিম্পলি আমি বলতেছি, দেখো এখানে কি লেখা আছে। আমরা জানি উদ্ভিদ মাটি থেকে কি করতেছে? পানি এবং খনিজ লবণ শোষণ করতেছে, এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচল, এই দুটাকে আমরা কি বলতেছি? উদ্ভিদে পরিবহন বলতেছি। এই জিনিসটা আমরা মুখস্থ করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসি আমরা জিনিস একটু বিস্তারিত পড়ি। তাহলে জাইলেম যে ভেসেল আছে না, জাইলেম ভেসেল সম্পর্কে আগেই বলছি না? তাহলে জাইলেম ভেসেল দিয়ে কি হচ্ছে? জাইলেম ভেসেল দিয়ে হচ্ছে উদ্ভিদ
মূলরুমের মাধ্যমে মাটি থেকে কি করতেছে, পানি এবং খনিজ লবণ যে শোষণ করতেছে এগুলা মাটি থেকে নিয়ে সে কাণ্ড হয়ে পাতায় পৌঁছায় দিচ্ছে, পাতার ম্যাসিভিল টিস্যুতে পৌঁছায় দিচ্ছে। এটা হচ্ছে জাইলেমের ভেসেলের কাজ, তাই না? এখন জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য কি কি কাজ লাগতেছে, কি কি জিনিস লাগতেছে? একটা হচ্ছে আমাদের প্রসাধন টান, ঠিক আছে, একটা লাগতেছে প্রসাধন টান, আরেকটা লাগতেছে কৈশিক শক্তি এবং কি মূলজ চাপ। এই তিনটা জিনিস মুখস্থ রাখবা, ঠিক আছে? এই তিনটা জিনিস মুখস্থ রাখবা। কি কি? একটা হচ্ছে যে বললাম প্রসাধন টান, প্রসাধন টানের কারণে কি তৈরি হচ্ছিল, ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হচ্ছিল, এবং মাটির যে কৈশিক শক্তি, ঠিক আছে, এবং থার্ড যেটা সেটা হচ্ছে মূলজ চাপ। ফাইনালি মূলে গিয়ে একটা চাপ সৃষ্টি হয়েছে না, যে এটার কারণে কি হচ্ছে, মূলরুম দিয়ে পানিটা ঢুকে যাচ্ছে অবিশ্রম প্রক্রিয়ায়। এই তিনটা ঘটনার কারণে কোষ রসটা একেবারে কই চলে যায়, উদ্ভিদের পাতায় চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? জাইলেমের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তারপর পাতায় কি চলে গেছে, এখন পানি চলে গেছে। এখন উদ্ভিদ তো কি করতেছে, বায়ু থেকে কি নিচ্ছে, বায়ু অর্থাৎ বাইরে থেকে কি নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। এখন কার্বন ডাইঅক্সাইড, পানি, ঠিক আছে, কিসের সাহায্যে, ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি করতেছে, গ্লুকোজ তৈরি করতেছে, তাই না? ক্যালভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতেছে আর কি অক্সিজেন তৈরি করতেছে উপজাত হিসেবে। এগুলো তো আমরা আগেই পড়াইছি, তাই না? এই যে খাদ্য তৈরি হয়েছে, এখন খাদ্যটা আবার পরিবহন করবে কে, ফ্লোয়েম টিস্যু। তখন কিন্তু জাইলেমের কাজ শেষ। এবার কি কাজ শুরু করবে, ফ্লোয়েমটা। ফ্লোয়েমটা কি করবে, সিভনলের মাধ্যমে এই খাবারটাকে পরিবহন করবে। তাহলে সিভনলের মধ্যে কি হয়, যেটাকে আমরা কি বলতেছি, সিভ নল। এই নলটার নাম, এই নলটার সম্পর্কে আমরা আগে থেকে জানি, তাই না? সিভনল কি, সিভনল কিভাবে কাজ করে এই সম্পর্কে আমরা আগেই পড়ছি না? সিভনল হচ্ছে বেসিক্যালি, সিভনলের মাঝখানে হচ্ছে একটা কি হয়, যখন তারা অ্যাডাল্ট হয় অর্থাৎ তারা যখন বড় হয় তখন কোষের যে সিভনলটা, সিভ কোষটা হচ্ছে কি হয়, নলে কনভার্ট হয়। তো তার মাঝখানে কি হয়, একটা তোমার কি হয়, দুই দিকে সরে গিয়ে মাঝখানে একটা নল টাইপ সৃষ্টি হয়। অর্থাৎ প্রত্যেকটা সিভ কোষ এক একটার সাথে একটা লেগে যায়, লেগে কি করে তারা একটা নলের মতো গঠন সৃষ্টি করে, ঠিক আছে? এইটার মাধ্যমে বেসিক্যালি কি হয়, খাদ্যটা সারা দেহে বাহিত হয়। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার লেখা লাগবে কি জন্য, তোমার সৃজনশীলের জন্য। এবং এখানে তুমি বানায় কিছু লিখতে পারবে না। এখন তুমি জীববিজ্ঞানে বানায় কিছু লিখতে পারবে না, যেটা লিখবে সেটা অবভিয়াসলি আমার কি হইতে হবে, তোমার পড়াশোনা অর্থাৎ বইয়ের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? জিনিসটা বইয়ের মধ্যে থাকা লাগবে। এখন আসি উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা। এটা আমার গ কিংবা ঘ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আলাদা করে বলতেছি না। পরিবহন মানে তো কোনো একটা জিনিসের স্থানান্তর, তাই না? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। পানি এবং খনিজ লবণের চলাচলকে উদ্ভিদের পরিবহন বলে। এবং পানি খনিজ লবণ দ্রব্যের প্রয়োজনীয়তার কথা সব বিজ্ঞানী স্বীকার করেছেন। পানি খনিজ লবণ পদার্থ উদ্ভিদের কাজে আসতে হলে সেগুলোকে অবশ্যই বিক্রিয়াস্থলে যেতে হবে, এই জন্য পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই দেখো কথাগুলো কিন্তু সব সেম, অলরেডি আমি অনেকবার জিনিসগুলো বলে ফেলছি, দেখো। তাহলে সেজন্য কি হচ্ছে, যেহেতু তোমার বিক্রিয়াস্থলে গিয়ে ধরো এই যে মূলরুম থেকে যদি পানিটা মূলরুমেই থেকে যায়, তাহলে কি কোনো বিক্রিয়া হবে, ওইটা কি উদ্ভিদ ইউজ করতে পারবে, পারবে না। সেটাকে অবশ্যই কই যাওয়া লাগবে, পাতায় যাওয়া লাগবে, তাই না? তো পাতায় যাওয়ার জন্য কি দরকার, পরিবহন দরকার। তাহলে পরিবহনের গুরুত্ব আমরা সবাই জানি। কিসের মাধ্যমে যাচ্ছে, জাইলেমের মাধ্যমে যাচ্ছে, এটাই এখানে বলতেছে, ঠিক আছে? এখন পাতায় খাদ্য তৈরি হয়েছে, সো খাদ্যটা কি ওখানে পড়ে থাকলে উদ্ভিদ শক্তি পাবে, পাচ্ছে না। পাতার খাদ্যটা কই যাওয়া লাগবে, উদ্ভিদের সারা দেহে বাহিত হওয়া লাগবে, কোষ থেকে কোষান্তরে জিনিসটাকে পাঠানো লাগবে, যাতে ওখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন হইতে পারে, তাই না? যেটা উদ্ভিদ নিজের কাজে ইউজ করবে, ঠিক আছে? বুঝতে পারছি? সো এই প্রসেসগুলো যদি না হয়, অর্থাৎ জাইলেম ভেসেল কিংবা ফ্লোয়েম সিভনল এরা যদি কাজ না করে, তাহলে আলটিমেটলি উদ্ভিদ কি হবে, মারা যাবে, তাই না? আচ্ছা, তো এগুলো বেসিক্যালি এখানে প্রয়োজনীয়তা এগুলো বলছে, পানি এবং খনিজ লবণের পরিবহন। আচ্ছা, এই যে পানি এবং খনিজ পদার্থের যে পরিবহন, এটা অলরেডি আমরা আগে আবার বলে ফেলছি, এখানে আবার জিনিসটাকে দিছে, একটু জিনিসটা ডিফারেন্ট করে দিছে। আমরা জানি মূলরুমের মাধ্যমে এই কাজটা হচ্ছে, তারপর খনিজ পুষ্টি শোষণ করতেছে, খনিজ পুষ্টির সাথে পানি এই দেখো এখানে বলে দিচ্ছে, দেখো খনিজ পুষ্টির শোষণ পদ্ধতি পানির শোষণ পদ্ধতি থেকে আলাদা, এটা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবো। ওই যে আমি লিখে দিয়েছিলাম সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ কি কি আছে, ওইটাই বেসিক্যালি এখানে মিন করছে। দেখো এখন একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কোষের ভিতরাকার পানি এবং পানিতে দ্রবীভূত যে খনিজ লবণ, এই পুরোটাকে একত্রে কি বলে, সেল স্যাপ বলে কিংবা কোষ রস বলে, ঠিক আছে? কোষের মধ্যে যে রসটা সেটাই আমরা কি বলি, কোষ রস বলে এক কথা বলতে গেলে। আচ্ছা, এখন আমরা পড়বো কিভাবে কোষ রসটা মূল থেকে উদ্ভিদের সর্বোচ্চ শাখায় চলে যায়। অর্থাৎ এখন আমরা কি পড়বো, কোষ রসের আহরণ পড়বো। একদম সেম প্রক্রিয়া, জিনিসটা আগের মতোই প্রক্রিয়া। সেটা হচ্ছে দেখো দুইটা পদ্ধতির মাধ্যমে হয়, দেখো দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে মাটিতে থাকা পানি এবং খনিজ লবণগুলা মূলরুম থেকে মূলের পরিবহন কলায় পৌঁছানো, এবং মূলের পরিবহন কলা থেকে কই পৌঁছানো, পাতায় পৌঁছানো। এটা তো আমার কাজ, তাই না? এবং এই তিন কাজে কে হেল্প করে আমাকে, অভিস্রবণ, ব্যাপন এবং প্রশোধন টান হেল্প করে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে হচ্ছে তোমরা এই পার্টটা আশা করি বুঝে ফেলছো। এখন দেখো আমি তোমাকে বলি, এই যে লেখাগুলো কিন্তু আমি অলরেডি আগেই বুঝাই ফেলছি কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছে। এক কথা হচ্ছে 100 বার দিছে। সো তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার মাথায় যে বেসিক যে কনসেপ্টটা ওইটা মাথায় রাখবা। তুমি যদি বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে পারো আর বাদ বাকি তোমার কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে না, ঠিক আছে? দেখো সব কথা কিন্তু ভাইয়া ঘুরে ফিরে কিন্তু সেম জিনিস। সো তুমি যদি একটা নির্দিষ্ট কনসেপ্ট তোমার মাথায় রাখো যে হ্যাঁ আমি এরকম কোয়েশ্চেন আসলে এই 16-20টা লাইন আমার একদম মাথায় সেট আছে, আমি জানি কোত্থেকে কিভাবে কি হয়, ঠিক আছে, এবং এই চিত্রগুলো আমি জানি কিভাবে আঁকতে হয়, তাহলে তোমাকে যেরকম কোয়েশ্চেন দেখ না কেন তুমি পারবা, ঠিক আছে ভাইয়া? আসি তাহলে দেখো আমাদের এখন হচ্ছে আমাদের কিছু একক কাজ দিবে তোমার। এটা হচ্ছে আমাদের মেইনলি উদ্ভিদের যে রস উত্তোলন, অর্থাৎ মূল থেকে যে রসটা উঠে যে পাতায় যাচ্ছে সেটার একটা পরীক্ষা আছে। সেটা বেসিক্যালি করা হয় একটা উদ্ভিদ, এই উদ্ভিদটার নামটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? প্যাপিরোমিয়া উদ্ভিদটা হচ্ছে তোমার একটু জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্যাপিরোমিয়া উদ্ভিদটা সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার কাছে ছিল এই উদ্ভিদটা। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, বুঝছো? মানে এটা হচ্ছে তুমি বাইরে থেকে এটা দিয়ে যে পানি উঠতেছে, অথবা এই যে পানি সাপোজ পানি উঠলে তো আমরা দেখবো না কারণ পানির কালার তো স্বচ্ছ। সো করাটা কি, রঙিন পানি দেয়। সো রঙিন পানি দিলে যখন তার কাণ্ড ভেদ করে যখন তোমার পানিগুলো উপরে উঠে পাতায় যাচ্ছে, আমি ওইটা কিন্তু দেখতে পাচ্ছি বাইরে থেকে। সো এটাই বেসিক্যালি আমার হচ্ছে পরীক্ষাটা, ঠিক আছে? মানে এটা দিয়ে আমি বুঝতে পারি উদ্ভিদে হ্যাঁ উদ্ভিদ জাইলেম ফ্লুইড বাহিকার মাধ্যমে তোমার রসটা হচ্ছে কোথায় পৌঁছাচ্ছে, পাতায় পৌঁছাচ্ছে, ঠিক আছে? এখন দেখো সালোক সংশ্লেষণ উৎপাদিত পদার্থের পরিবহন অলরেডি বলে ফেলছি। এটা হচ্ছে কি আমরা জানি তোমার মূলরুম থেকে তাহলে কিসের মাধ্যমে, অবিস্রবণের মাধ্যমে। দেখো এই যে দেখো দেখছো দেখছো আমি তোমাকে বলছি না, যদি একটা মাথায় রাখতে হয় কোন পদ্ধতিতে অ্যাকচুয়ালি পানি গ্রহণ করে, যদি একটা পদ্ধতি বলি সেটা কি হবে, অবিস্রবণ পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পানি কোন বাহিকার মাধ্যমে, জাইলেম বাহিকা বা জাইলেম ভেসেলের মাধ্যমে, একদম সুউচ্চ মানে অনেক, লাইক ইউক্যালিপটাস গাছ তো আমরা জানি তাই না, ইউক্যালিপটাস গাছ কিন্তু সবচেয়ে উঁচু থাকে। সো এই ইউক্যালিপটাস গাছ হলো যেই গাছ হবে হোক না কেন কিছু যায় আসে না। আচ্ছা, তোমাদের আমি দুটো লাইন বলি, এটা হয়তো বা তোমাদের এটার সাথে লাগবে না, বাট ফিউচারে হয়তো বা লাগতে পারে, ঠিক আছে? তোমাদের পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট উদ্ভিদের নাম হচ্ছে, তোমরা লিখে রাখতে পারো, ব্রিসল কোন পাইন, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো উদ্ভিদ, ঠিক আছে? যেটা প্রায় 5000 বছর অধিক মনে হয়, জানি না। তো তোমার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা, এবং পৃথিবীর সবচেয়ে যেটা উঁচু উদ্ভিদ সেটা হচ্ছে সিকুইয়া সেম্পারভারেন্স। এটা লাগবে না তোমার অ্যাকচুয়ালি। সো যতই উঁচু উদ্ভিদ হোক না কেন তার জাইলেম বাহিকার মাধ্যমে কি হচ্ছে, তোমার পানি কিংবা খনিজ লবণটা একদম পাতায় গিয়ে পৌঁছাচ্ছে। কিসের জন্য? সালোক সংশ্লেষণের জন্য। তাহলে আবার সালোক সংশ্লেষণ হইলো কিভাবে হইলো অলরেডি বলে ফেলছি। পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর মাটি থেকে যে তোমার কি পানিটা আসছে সেটা কিসের উপস্থিতিতে, ক্লোরোপ্লাস্টের, তাই না? উদ্ভিদের কি প্লাস্টিডের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে তার উপস্থিতিতে কি হচ্ছে, সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে এবং উপজাতি হিসেবে আমরা কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তো এইটুক তো আমরা সবাই জানি, ঠিক আছে? এখন কি হবে আমার, দেখো ধরো এই যে খাদ্যটা তৈরি হইলো না, এখন দেখো এই খাদ্যটা কেন, এই খাদ্যটা কি করবে, এই খাদ্যটা হচ্ছে উদ্ভিদ তার নিজের শ্বসন প্রক্রিয়া ইউজ করবে, তাই না ভাইয়া? আমরা তো জানি সালোক সংশ্লেষণের ঠিক অপোজিট বিক্রিয়াটাই হচ্ছে কি, শ্বসন বিক্রিয়া। যেমন ধরো আমি যদি বলি এটা হচ্ছে আমাদের সাপোজ এরকম, তো এখান থেকে আমাদের C6H12O6 প্লাস O2, সাপোজ এগুলো হচ্ছে ভাই আমাদের, এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? এখন দেখো তুমি যদি শ্বসন বিক্রিয়া লেখো তাহলে দেখবে এটা এদিকে আসছে আর এগুলা এদিকে গেছে, তাই না? প্লাস জাস্ট কি তৈরি হয় এক্সট্রা হিসেবে, আমার 38টা এটিপি তৈরি হয়, এটা না ভাইয়া শ্বসন বিক্রিয়া? আচ্ছা, তাহলে এখন কি দেখো উদ্ভিদ তার নিজের শক্তির জন্য শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যখন এই খাবারটাকে তো সে ইউজ করবে, তাই না? আচ্ছা, করছে, করার ফলে সে 38টা এটিপি তৈরিও করছে। এখন আমরা তো জানি আমাদের পৃথিবীর মধ্যে তোমার খাদ্য উৎপাদন করে কে, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদরা, তাই না? আচ্ছা, তাহলে সবুজ উদ্ভিদরা খাবারটা তৈরি করে তার নিজের মধ্যে আরো অনেকগুলো খাবার সঞ্চিত থেকে যাবে না, যেগুলো তার ইউজ করার দরকার হচ্ছে না। অর্থাৎ তার নিজের যে শক্তিটা দরকার সেই শক্তিটার জন্য তার যদ্দুর খাবার দরকার সেটা সে অলরেডি তৈরি করে ফেলছে, ঠিক আছে? এখন বাদ বাকি যে খাবারগুলা সে কি করবে, সেগুলা সঞ্চয় করবে, তাই না? আচ্ছা, তো সঞ্চয় কি করে, ওই যেটা আমরা ফল হিসেবে খাই ওইটাই বেসিক্যালি সঞ্চয়, ঠিক আছে? দেখো সঞ্চয় কি করি, সাপোজ ধরো এই যে দেখো বিভিন্ন ফল খাই যে ওইটা বেসিক্যালি আমাদের সঞ্চয়টা, ঠিক আছে? উদ্ভিদ যেটা সঞ্চয় করে ওইটা বেসিক্যালি আমরা খাচ্ছি। এরপর এটা সঞ্চয় ছাড়াও কি হইতে পারে, এটা কাণ্ড হইতে পারে। কাণ্ড কেমন, গোল আলু, তাই না? গোল আলু স্ফীত হয়ে আমরা গোল আলুটা খাচ্ছি না, এটা বেসিক্যালি উদ্ভিদ ওখানে কি করছে, তার খাবারগুলা সঞ্চয় করছে। তাহলে এটা মূল হইতে পারে, মূল মানে কি, মিষ্টি আলু, ঠিক আছে? মাথায় রাখবা গোল আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ড আর মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল, এগুলো মাথায় রাখবা। কিংবা পাতা, পাতা মানে হচ্ছে ঘৃতকুমারী। ভাই ঘৃতকুমারী হয়তো তোমরা অনেকে চিনবা না, ঘৃতকুমারী হচ্ছে আমি এখন বললে চিনবা হয়তো বা, সেটা হচ্ছে অ্যালোভেরা, ঠিক আছে? অ্যালোভেরা, ঠিক আছে? অ্যালোভেরা তো এখন চিনছো তাই না, যেগুলো মুখে মাখে আর কি, ওইটা বেসিক্যালি দেখো না একটি স্ফীত থাকে, ওইটা বেসিক্যালি সে সঞ্চয় করছে, ঠিক আছে? এখন পারবো না। আচ্ছা,
বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন, ওই যে যেটা পাতায় তৈরি হইলো সেটা দূর দূরান্তে পৌঁছে যায়, একদম তোমার উদ্ভিদের যত জায়গা আছে যত কোষ আছে সবগুলোতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? ফ্লোয়েম বাহিকা, তাই না? আচ্ছা, এটা কিভাবে হচ্ছে আমরা আগেই জেনেছি, পরিবহন কলা গুচ্ছে জাইলেম গুচ্ছ এবং ফ্লোয়েম গুচ্ছ থাকে। ফ্লোয়েমের মধ্যে কে কে থাকে এটাও আমরা জানি, সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার, যে কোনো একটা বলতে পারি। সো বেসিক্যালি পরিবহন হয় মেইনলি কার মাধ্যমে? অবশ্যই সিভনলের মাধ্যমে, তাই না? ফার্স্ট হচ্ছে সিভ কোষ থাকে, সিভ কোষটা পরবর্তীতে সিভনলে কনভার্ট হয়, ঠিক আছে, মানে মৃত হয়ে যায়, তার মধ্যে যে তোমার নিউক্লিয়াস সে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে তোমার পরীক্ষা আসতে পারে সিভনল কি, সিভনল কি, এটা হচ্ছে তুমি একটু মাথায় রাখবা। সিভনল হচ্ছে এক ধরনের কেন্দ্রিকাবিহীন মানে তো আমরা জানি নিউক্লিয়াস বিহীন এবং পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? সিভনল বলবো। তাহলে লম্বালম্বি ভাবে এরা কি করে, সাপোজ ধরো ভাই এটা একটা সিভনল, এটা একটা সিভনল, এটা একটা সিভনল, তারা কি করে তাদের মধ্যে যে অনুপ্রস্থ যে প্রাচীরটা আছে না, এই প্রাচীরটা তারা কি করে আস্তে করে ভ্যানিশ করে ফেলে। ভ্যানিশ করে ফেলার কারণে তাদের মধ্যে কি হয়, একটা টোটাল এই যে কোষ একটার উপর একটা বসে তারা একটা কি করে টোটাল একটা কি নালী তৈরি করে, এই যে সিভনল, এই জন্য জিনিসটাকে আমরা কি বলতেছি, নলের মতো সিভনল, এবং এটাই বেসিক্যালি কি করে পরিবহন করে। ঠিক আছে ভাই, পারবো? আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এটাই বলছে অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে যায়, চালনের মতো আকার ধারণ করে, যার কারণে সহজেই কোষ এক থেকে কোষের মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে খাবার পরিবহন হইতে পারে। আচ্ছা, এখন তোমার শীতকালে হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থ তৈরি হয়, সেটা কি দেখো, ক্যালোজ, ঠিক আছে। শীতকালে এখানে হচ্ছে ক্যালোজ জমা হয়, ক্যালোজ জমা হওয়ার কারণে ওই যে তোমার নলগুলো হচ্ছে কি হয় মাঝখানে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, মানে রন্ধ্রগুলো অফ হয়ে যায়। অফ হয়ে গেলে কি হবে, খাবার পরিবহন কমে যাবে, এবং গ্রীষ্মকাল যখন আসবে তখন ক্যালোজগুলো আবার গলে যাবে, ঠিক আছে, মোম জাতীয় আর কি, ক্যালোজগুলো গলে যাবে, যার কারণে আবার কি হবে, খাবারটা পরিবহন হবে, ঠিক আছে। আচ্ছা পারবো তাইলে? আচ্ছা তাইলে হচ্ছে এখন আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রশোধন, তাই না? প্রশোধন ইংলিশটা জানা লাগবে, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন। কি? ট্রান্সপিরেশন। আচ্ছা তাহলে এখন প্রশোধন সম্পর্কে আমি অলরেডি তোমাকে আগে বলে ফেলছি এবং বলছি এই প্রশোধনটা তোমার পরীক্ষায় আসার জন্য আমি 4 স্টার দিচ্ছি, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের এসএসসি লেভেলের জন্য প্রশোধন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশোধন সম্পর্কে বেসিক ধারণা তো আমরা অলরেডি জানি, কি করে এটা হচ্ছে একটা বায়বীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার শরীরে তো ইউজ করা লাগতেছে পানি, তাই না, যে পানিগুলো আমি মূল থেকে নিছি সেগুলো তো তার ইউজ করা লাগতেছে কিসের জন্য, সালু ফাউন্ডেশনের জন্য, ঠিক আছে। সো সে ফটোসিনথেসিসের মধ্যে যে পানিগুলো ইউজ করলো তো সে তো করে ফেলছে, এখন তার পানি কি সব ইউজ করা লাগতেছে? লাগতেছে না, তাহলে তার অতিরিক্ত যে পানিগুলো সেগুলো কি উদ্ভিদে লাগতেছে? লাগতেছে না। সো এগুলো কি করবে, বাষ্প করে বের করে দিবে, জলীয় বাষ্প করে তার দেহ থেকে নির্গত করে দিবে, কোথায়? বায়ুমণ্ডলে, ঠিক আছে। সো এই প্রসেসটার নাম হচ্ছে একটা কি, প্রশোধন প্রক্রিয়া, ঠিক আছে। সো এটাই এখানে লিখছে, দেখো এই যে সংজ্ঞাটা লাগবে তোমার, দেখো এই যেটা সাধারণত স্থলজ উদ্ভিদ যে সারিতত্ত্ব প্রক্রিয়ার মাধ্যমে তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় তাকে আমরা কি বলি, প্রশোধন বলি। প্রশোধনের একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে বাষ্পমোচন। কি নাম? বাষ্পমোচন, বাষ্পমোচন বা প্রশোধন, ঠিক আছে। আচ্ছা এই প্রশোধনটা হচ্ছে বিভিন্ন ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্রীয় প্রশোধন, আরটা হচ্ছে আমাদের কিউটিকুলার প্রশোধন, আরটা হচ্ছে ল্যান্টিকুলার প্রশোধন। কি কি? পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, আরটা কি ল্যান্টিকুলার, ঠিক আছে ভাইয়া। তাহলে কয় রকম? 3 রকম। এবার আসি আমরা একটা একটা করে পড়ি, ঠিক আছে। পত্ররন্ধ্রীয় প্রশোধন এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় তার সবচেয়ে বেশি পানি বা তরল পদার্থ বের করে দেয়, কোন প্রক্রিয়ায়? পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা তাহলে পত্ররন্ধ্র প্রশোধন কোথায় কোথায় হয় এটা ভালো করে জানতে হবে। পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি এবং পাপড়িতে দুটি রক্ষীকোষ বিশিষ্ট এক ধরনের রন্ধ্র থাকে, এদেরকে আমরা কি বলি? পত্ররন্ধ্র বলি। এটা আমাদের কি লাগবে? ক এর জন্য লাগবে। পত্ররন্ধ্র কাকে বলে? পত্ররন্ধ্র কাকে বলে সেটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি একদম সিম্পলি বলতে যাও সেটা হচ্ছে দুটি রক্ষীকোষ বিশিষ্ট এক ধরনের রন্ধ্রকে, যেটা পাতায় উপস্থিত থাকে নরমালি সবচেয়ে বেশি, তাকে আমরা কি বলি? পত্ররন্ধ্র বলি, ঠিক আছে। সো এটা পাতা না থেকে কোথায় থাকতে পারে? যেখানে সবুজ অংশ থাকে, লাইক ফুলের বৃতি, ঠিক আছে, ফুলের বৃতি। আর কাণ্ড যদি কচি হয়, ঠিক আছে, কচি কাণ্ড কাইন্ড অফ সবুজ থাকে না, ওখানে থাকে। তারপর হচ্ছে আমাদের পাপড়ি, ঠিক আছে, পাপড়িতে থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো কোন উদ্ভিদের মোট প্রশোধনের 90 থেকে 95% হয় কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। অর্থাৎ পত্ররন্ধ্র হচ্ছে পাতার যে আমার মেসোফিল টিস্যু আছে না, সো ওখানে হচ্ছে অবস্থিত একটা রন্ধ্র বা ছিদ্র। ওই ছিদ্র যেহেতু এটা কি কাজ করে, রক্ষীকোষ তার দুই, এই যে চিত্রটা হচ্ছে আমি যদি দেখাই, এটা হয়তো বা আছে তোমাদের এখানে, চিত্রটা দেয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা পত্ররন্ধ্র, এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, এটা খোলা পত্ররন্ধ্র। সো বুঝতেছি এই যে তোমার কোষটা হচ্ছে দেখতেছি সেটা হচ্ছে মেসোফিল কোষ, ঠিক আছে। সো এখানের মধ্যে আমার কি অবস্থান করতেছে? পত্ররন্ধ্রটা অবস্থান করতেছে। সো এই পত্ররন্ধ্রের কাজ কি, যেহেতু এটা একটা ছিদ্র, সে কি করবে? সে হচ্ছে আমাদের কয়েকটা কাজ আছে, সে হচ্ছে তোমার বাষ্পাকারে পানি বের করে দিবে,
বাষ্পাকারে যে অতিরিক্ত পানি যেটা উদ্ভিদের দরকার নাই সেটা কি করবে, বের করে দিবে। ঠিক আছে, বের করে দিবে কি পানিটা। ঠিক আছে, এবং সে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি করবে, আদান প্রদান করবে। ঠিক আছে, এই যে অক্সিজেন তোমার কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যে উদ্ভিদের মধ্যে কি করতেছে, উদ্ভিদ থেকে বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের মধ্যে ঢুকতেছে, এই যে কাজগুলো এগুলো কিসের মাধ্যমে হবে, পত্ররন্ধ্রের মাধ্যমে হবে। ঠিক আছে ভাইয়া, পারবো? আচ্ছা, এটা হচ্ছে পত্ররন্ধ্র। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি পত্ররন্ধ্রের প্রসাধন তো পড়ছি, এখন আমরা পড়বো কিউটিকুলার প্রসাধন। ভাইয়া কিউটিন কি আমরা সবাই জানি তাই না? উদ্ভিদের দেখবা পাতার উপরে একটা তোমার কাইন্ড অফ মোমের স্তর থাকে, পাতার উপরে মোমের একটা স্তর থাকে, ওই মোমের স্তরের আরেকটা নাম হচ্ছে কিউটিন স্তর। কি নাম? কিউটিন। ঠিক আছে, কিউটিন মাথায় রাখবা। এই কিউটিনটা হচ্ছে একটা লিপিড জাতীয়, বা লিপিড মানে কি চর্বি, ঠিক আছে না, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ আর কি, তুমি লিপিড জাতীয় পদার্থ মাথায় রাখো। ঠিক আছে, এই যে কিউটিনটার কি কোন ধরনের, সেটা হচ্ছে লিপিড জাতীয়। ঠিক আছে, লিপিড জাতীয় একটা তোমার কি থাকে, আবরণ থাকে, এই আবরণটার নাম কি, কিউটিকল। ঠিক আছে ভাইয়া, এই যে এখানে লেখা আছে উদ্ভিদের বহিতকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের একটা আবরণ থাকে, সেটাকে আমরা কি বলি, কিউটিকল বলি। ঠিক আছে, সো এই যে কিউটিকলটা ভেদ করে মাঝে মধ্যে পানি বাষ্পাকারে বের হয়ে যায়, যাকে আমরা কি বলবো, কিউটিকুলার প্রসাধন বলবো। বাট এটার অ্যামাউন্ট তো অনেক কম, তাই না? সবচেয়ে বেশি লাইক 90 থেকে 95% তো তোমার কিসের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, তোমার পত্ররন্ধ্র দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আরেকটা আছে, সেটা কি, সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসাধন। সেটা কি, সেটা হচ্ছে লেন্টিকুলার। ভাইয়া লেন্টিকুলারকে আমরা বুঝি, সেটা হচ্ছে আমরা হয়তো বা বুঝি না, দেখা যায় লেন্টিকুলার কিন্তু সবার ক্ষেত্রে হয় না, মাথায় রাখবা। লেন্টিকুলার সব উদ্ভিদের ক্ষেত্রে হয় না, কাদের হবে, যাদের মোটামুটি বয়স হয়ে গেছে, যেসব উদ্ভিদ যথেষ্ট বড় হয়ে গেছে। যেমন তোমার লেন্টিকুলার প্রসাধনটা কিরকম, লাইক উদ্ভিদ যখন অনেক বড় হয়ে যায় তখন দেখো না তার বাকলগুলো ফেটে যায়, দেখো না তার বাকলগুলো ফেটে ফেটে এরকম কাইন্ড অফ ফাঁক ফাঁক হয়ে যায়, ওই ফাঁক দিয়ে, ফাঁকটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি, লেন্টিকল। ঠিক আছে, লেন্টিসেল আবরণ। ওই লেন্টিসেল আবরণটা যখন ব্যর্থ হয়ে যায় অর্থাৎ ফেটে যায়, তখন তার মধ্যে দিয়ে কি হইতে পারে, পানি বাষ্পাকারে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে ভাইয়া, আচ্ছা সো দেখো উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি, ভাইয়া গৌণ মানে কি জানো, গৌণ মানে সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি মানে সেটা কি, অনেকের হয় অনেকের হয় না। ঠিক আছে, যখন তাদের গ্রোথ অনেক বেশি হবে, যখন তারা বয়স হবে মোটামুটি ভালো, তখনই তাদের সেকেন্ডারি বৃদ্ধিটা হয়। ঠিক আছে, আচ্ছা সো তখন দেখা যায় বাকল ফেটে লেন্টিসেল নামক একটা ছিদ্র তৈরি হয়, ওই লেন্টিসেলের ভিতর দিয়ে কি হয়, পানি কি থাকে তোমার, এই লেন্টিসেলের মধ্যে কি থাকে, তোমার কোষগুলা মোটামুটি সজ্জিত থাকে, ওখান থেকে নিচ থেকে বাইরের দিকে কি হয়, তোমার পানিগুলা বাষ্পাকারে বের হয়ে যায়, এটাকে আমরা কি বলবো, লেন্টিকুলার প্রসাধন বলবো। পারবা ভাইয়া? ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের, এই যে দেখো ভাইয়া, দেখছো গাছটা অনেক যখন বড় হয়ে গেছে তখন তার মধ্যে এরকম করে কিছু কিছু ফাঁকা ফাঁকা ফেটে ফেটে গেছে, এরকম জায়গা দেখবো। তাহলে তুমি যদি এগুলাকে কোষের মধ্যে দিয়ে দেখো, যেমন দেখো একদমই ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স। ঠিক আছে, তার উপরে থাকে এই যে নীলটা দেখতেছি, এটা হচ্ছে কর ক্যাম্বিয়াম, তার উপরে এই যে এগুলো দেখতেছি পিঙ্ক কালারের, এটা হচ্ছে কি, ক্যাম্বিয়াম। ঠিক আছে, এবং মাঝখানে যে কোষগুলো দেখতেছি এগুলো সবগুলো আমাদের কি, কমপ্লিমেন্টারি কোষ বা সহকারী কোষ। ঠিক আছে, সহকারী কোষ। এবং উপরে যে জিনিসটা আমার এরকম করে ফাঁক হয়ে গেছে, জিনিসটাকে আমরা কি বলতেছি, লেন্টিসেল বলতেছি। ঠিক আছে ভাই, এটাকে আমরা কি বলবো, লেন্টিসেল বলবো। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এদিকে তোমার কি কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায় এবং এটা পরিমাণ খুবই কম। ঠিক আছে, এবং এটা সবার মধ্যে হয় না। তোমাকে যদি তাহলে জিজ্ঞেস করে নিচের কোন প্রসাধনটি সব উদ্ভিদের মধ্যে হয় না, তুমি আনসার কি দিবা, লেন্টিকুলার বলবা। তারপর তোমাকে যদি জিজ্ঞাসা করে কোন ধরনের প্রসাধন প্রক্রিয়া সবচেয়ে বেশি বাষ্পাকারে পানি বের হয়ে যায়, তুমি কি বলবা, পত্ররন্ধ্রীয় প্রসাধন বলবা। ঠিক আছে, আচ্ছা প্রসাধনের ফলে উদ্ভিদ কি করে, বাষ্পাকারে অতিরিক্ত পানি বাইরে বের করে দেয়, যার কারণে আমরা অলরেডি আগেই পড়ছি না, এই প্রসাধনের কারণেই বেসিক্যালি উদ্ভিদের মধ্যে একটা কি তৈরি হয়, একটা টান সৃষ্টি হয়। ঠিক আছে, টানটাকে আমরা কি বলছিলাম, চোষক শক্তি, তাই না? ওই যে প্রসাধনের কারণে একটা কোষ থেকে পানি চলে যাচ্ছে, যার কারণে ওই কোষের মধ্যে পানি কমে যাচ্ছে, তো এটা কমাটাকে সে কি করতেছে, সমতায় আনার জন্য তার পাশের কোষ থেকে সে কি ব্যাপন প্রক্রিয়ায় কি পানি নিয়ে নিচ্ছে, যার কারণে সে যার থেকে পানিটা নিচ্ছে তার মধ্যে আবার কমে যাচ্ছে, সেটা কি করতেছে, তার আবার পাশের কোষ থেকে নিচ্ছে, এভাবে জিনিসটা সাইকেল হইতে হইতে তোমার কই চলে যায়, একদম মূলে চলে যায়, যার কারণে মূলের মধ্যে একটা কি তৈরি হয়, চোষক শক্তি তৈরি হয়, একটা টান সৃষ্টি হয়। ওই টান সৃষ্টির কারণে বেসিক্যালি আমাদের মূল রুমের মাধ্যমে মাটির আশেপাশে যেসব কৈশিক পানি আছে সেগুলো মূল রুমে ঢুকে যায়। কোন পদ্ধতির মাধ্যমে ঢুকে পারবা না, অভিস্রবণ পদ্ধতি। ঠিক আছে, বেসিক্যালি মেইনলি হচ্ছে অভিস্রবণ, আর একদম মানে তোমার মানে একটু করে হচ্ছে কে ভূমিকা রাখে, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এখন হচ্ছে আমরা পড়বো এই যে প্রসাধন প্রক্রিয়া, এই প্রসাধন প্রক্রিয়াটা কম বেশি হওয়ার কিছু কজ আছে, মানে ধরো বিভিন্ন প্রভাবক আছে যার কারণে প্রসাধনটা হয়তোবা বেশি হইতে পারে নয়তোবা কম হইতে পারে। ঠিক আছে, ধরো এই প্রভাবকগুলোকে আবার দুই ভাগে ডিভাইডেড করছে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক মানে কি, সাপোজ ধরো আলো, সাপোজ ধরো পানি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বাহ্যিক। আর অভ্যন্তরীণ কি, পাতার বয়স, পাতার সংখ্যা,
পাতার মধ্যে যে কোষ তার অবস্থা এগুলো হচ্ছে কি ভিতরের গুলা, তাই না, ভিতরের ফ্যাক্টর। তাহলে কিছু বাইরের ফ্যাক্টর আছে, কিছু ভিতরের ফ্যাক্টর আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা ফার্স্টে পড়ি আমাদের বাইরের কি কি ফ্যাক্টর আছে, অর্থাৎ বাহ্যিক প্রভাব কি কি আছে। সো এগুলো ভাইয়া সবগুলো জিনিসগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আমি এগুলো প্রত্যেকটা 4 স্টার করে দিচ্ছি, আগেও দিচ্ছি। প্রশোধনটা পুরোটা খুব ভালো করে পড়তে হবে, তোমার জন্য এটা ইম্পর্টেন্ট। আসি তাহলে বাহ্যিক প্রভাবের মধ্যে প্রথমটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। আমরা জানি তাপমাত্রার উপর জলীয় বাষ্পের অবস্থান নির্ণয় করে, ওই জলীয় বাষ্পের উপর আবার কি নির্ণয় করে, আমাদের নির্ধারণ করে কি পত্রন্দ দিয়ে কি পরিমাণ পানি বের হয়ে যাবে প্রশোধন প্রক্রিয়া, ঠিক আছে। সো এটা একদম কি বলবো ডিরেক্ট একটা ইফেক্ট রাখে, ঠিক আছে। কিভাবে দেখো, অধিক তাপে পানি সহজে বাষ্পে পরিণত হতে পারে বলে প্রশোধনের যে প্রশোধন প্রক্রিয়া সেটা কি হয়, ত্বরান্বিত হয়, তাই না। তাপ যখন বেড়ে যাবে তখন কি হবে, প্রশোধন তাড়াতাড়ি হবে, প্রশোধন বেশি হবে, তাই না, এটা তো নরমাল। আচ্ছা, তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি মাথায় রাখবা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়া। তাপমাত্রা বেড়ে গেছে মানে কি বায়ুর মধ্যে জলীয় বাষ্প যে ধারণ ক্ষমতা মানে আমার ক্যাপাবিলিটি সেটা বেড়ে যাবে। তাহলে ভাইয়া জলীয় বাষ্প যদি ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাইলে জলীয় বাষ্পের মধ্যে পানি ধারণের ক্যাপাসিটি বেড়ে যাবে না। তাহলে পানি ধারণের ক্যাপাসিটি বেড়ে যাওয়া মানে কি বেশি প্রশোধন হবে, যাতে পানি বেশি বের হয়ে যায়, কারণ তার ধারণ ক্ষমতা তো বেশি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে ফলে কি হয়, প্রশোধন হারও দ্রুততর হয়ে যায়, ঠিক আছে। আর তাপমাত্রা কমে গেলে উল্টাটা হবে, প্রশোধন হার কমে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের বলতে পারি তাপমাত্রার সাথে প্রশোধনের হার কি সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে বেড়ে যাবে, কমে গেলে কমে যাবে, এটা মাথায় রাখবা। ওকে ভাইয়া, আচ্ছা এবার আসি আপেক্ষিক আর্দ্রতা। এই টার্মটা আমরা অনেকে হয়তো বা বুঝি না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে। এই যে হিউমিডিটি জিনিসটা আমরা মোটামুটি অনেকে জানি যে আর্দ্রতা মানে কি। আচ্ছা, আর্দ্রতা মানে সাপোজ ওই যে দেখো না আমাদের বর্ষাকালে কাইন্ড অফ ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে লাগে সবকিছু, ওইটাই বেসিক্যালি আর্দ্রতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে রিলেটিভ হিউমিডিটি কি, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার বায়ুমণ্ডলে কতটুক জলীয় বাষ্প আছে এবং সে কতটুক জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতটার হার, ঠিক আছে। তার অনুপাতটাকে আমরা কি বলবো, আপেক্ষিক আর্দ্রতা বলবো। মানে এইটা কিন্তু মুখস্থ করতে হবে, বায়ুমণ্ডলে কতটুক জলীয় বাষ্প এখন আছে এবং বায়ুর জলীয় বাষ্প কতটুক ধারণ করতে পারে তার আনুপাতিক হারকে আমরা কি বলি, আপেক্ষিক আর্দ্রতা বলি, ঠিক আছে। আচ্ছা, কোন একটি এলাকার বায়ুমণ্ডলে যদি অধিক জলীয় বাষ্প থাকা সত্ত্বেও, দেখো তার কোন একটা এলাকায় সেখানে বায়ুমণ্ডলে কিন্তু তোমার কি আছে, যথেষ্ট জলীয় বাষ্প আছে অলরেডি, কিন্তু তার ধারণ ক্ষমতা আরো অনেক বেশি, ঠিক আছে। দেখো আছে বাট তার যে ক্ষমতা সেটা আরো অনেক বেশি, তাহলে সে কি তোমার আরো নিতে পারবে, তাই না, আরো নিতে পারবে। সেজন্য ওই জায়গাটা কি থাকবে, শুষ্ক থাকবে, বুঝতে পারছি। মানে তার অলরেডি অনেক আছে কিন্তু তার ধারণ ক্ষমতা আরো অনেক বেশি, দ্যাটস ওয়াই সে কি থাকবে, শুষ্ক থাকবে। এবং যদি তার উল্টা কন্ডিশন হয়, যেমন আমি যদি বলি যদি আবার কম জলীয় বাষ্প আছে কিন্তু তার ধারণ ক্ষমতা আরো কম, তাহলে কি হবে, ওই জায়গাটা সিক্ত থাকতে পারে, ওই যে স্যাঁতস্যাঁতে যেটা বললাম ওরকম থাকতে পারে, তাই না। সো অবভিয়াসলি এটার উপর ডিপেন্ড করে। আমরা তো জানি জলীয় বাষ্প মানে কি আপেক্ষিক আর্দ্রতা। যেমন আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে বায়ু কি থাকে, বেশি পরিমাণে অসম্পৃক্ত থাকে, ঠিক আছে। তার মানে কি জলীয় বাষ্প সে কি করতে পারে, গ্রহণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি আপেক্ষিক আর্দ্রতা যদি আমাদের আপেক্ষিক আর্দ্রতা এক কথায় মাথায় রাখবা, সেটা কি ব্যস্তানুপাতিক 1/, কিসের, প্রশোধনের, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে যদি আপেক্ষিক আর্দ্রতা কি হয়, কম হয়, দ্যাট মিন্স কি আমার বায়ুটা কি থাকে, অসম্পৃক্ত থাকে। অসম্পৃক্ত মানে কি, সেটা আরো গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তার মানে তার কি তোমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি থাকে, তাহলে তার কি হবে, প্রশোধন বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি উল্টাটা হয় তাহলে উল্টাটা হবে। তাহলে পারবা না ভাইয়া, এভাবে মাথায় রাখবা। তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে মাথায় রাখলে তোমার জিনিসটা সহজে পড়তে পারবা। এবার আসি আলো। আচ্ছা, আলোটা হচ্ছে তোমার একটা লিমিট আছে, ঠিক আছে। আলোর ক্ষেত্রে কোনো ফিক্স কিছু নাই। আলোর ক্ষেত্রে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তোমার আলো যদি তোমার এই যে তোমার কি গাছের উপর পড়ে, তাহলে তোমার কি হয়, পত্ররন্ধ্রগুলো খুলে যায়। সো খুলে যাওয়ার কারণে কি হয়, তোমার প্রশোধন শুরু হয়। মাথায় রাখবা সূর্যের নীল আলো, সূর্যের ইংলিশে বলি সূর্যের ব্লু লাইট, সূর্যের ব্লু লাইটের কারণে পত্ররন্ধ্র খুলে যায়, ঠিক আছে। পত্ররন্ধ্র খুলে, ঠিক আছে ভাই, এটা মাথায় রাখবা। কোন কোন লাইটের কারণে, আমরা তো জানি সূর্যের মধ্যে 7টা রং আছে, তাই না, বেনি, আসহ, কলা।
তার মধ্যে ব্লু লাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্ট করে কিসের জন্য? পত্ররন্ধ্র খুলে যাওয়ার জন্য। তাহলে অবশ্যই যদি সূর্যের আলো বেশি পড়ে তাহলে কি হবে? পত্ররন্ধ্র তোমার কি খুলে যাবে, দ্যাট মিন্স প্রসারণ বেশি হবে, স্বাভাবিক তাই না? প্রসারণের হার বৃদ্ধি পাবে। আচ্ছা, কিন্তু অন্ধকারে কি হবে? পত্ররন্ধ্র বন্ধ থাকায় কি হয়? রাতের বেলায় কি হয় না, তোমার পানি বাষ্পাকারে বের হয় না। আচ্ছা, তাহলে আলোর তারতম্যের কারণে হ্রাস বৃদ্ধি ঘটে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মাথায় রাখবা তোমার আলোটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হইতে হবে, ঠিক আছে? যদি এমন হয় অতিরিক্ত আলো পড়তেছে, অতিরিক্ত, যেটা উদ্ভিদ সহ্য করতে পারতেছে না, দ্যাটস তখন কিন্তু আবার উল্টাটা হবে, তখন কিন্তু আবার প্রসারণের হার কমে যাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কিন্তু তুমি হিসাব রাখো, তুমি মাথায় রাখো আলো পড়লে, আলো যত পড়বে প্রসারণ তত বেশি হবে, ঠিক আছে? তোমার বই অনুসারে এটা মাথায় রাখো। তাহলে আমি 3টা বলছি, আমার আর একটা আছে, সেটা হচ্ছে বায়ু প্রবাহ বা বাতাস, তাই না? আচ্ছা, এই বায়ু প্রবাহ বা বাতাস মানে কি? ধরো প্রশোধনের ফলে উদ্ভিদের চারদিকের বায়ু কি হয়? সিক্ত হয়ে ওঠে, তাই না? প্রশোধন মানে কি? পানি বের করে দেয়া বা জলীয় বাষ্প বের করে দেয়া। জলীয় বাষ্প বের করে দিলে আশেপাশের বায়ু কি হবে? সিক্ত হয়ে যাবে। সিক্ত মানে তো জানি পানি গ্রহণ করে কাইন্ড অফ কি ভেজা ভেজা হয়ে যায় না, ওটাকে সিক্ত বলে, ঠিক আছে? আচ্ছা, ফলে এই প্রক্রিয়ার হার কি হয়? কমতে থাকে, ঠিক আছে? আচ্ছা, যখন বায়ু কি সম্পৃক্ত বায়ু দূরে সরিয়ে দেয় তখন এর হার আবার কি হয়? বাড়িয়ে দেয়, ঠিক আছে? মাথায় রাখবা, বায়ু যতক্ষণ পানি দ্বারা অসম্পৃক্ত ততক্ষণ প্রশোধন হইতে পারবে। অসম্পৃক্ত মানে কি? সে ফুলফিল এখনো হয় নাই। বায়ু যেই মাত্র কি হয় ওই পানিটা দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সে কিন্তু আর কি পানি গ্রহণ করতে পারবে না, তার ক্ষমতা ওটুকুই। যেমন একটা আমি তোমার কথা বলি, দেখো তুমি পানির মধ্যে, একটা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে তুমি চিনি ঢালতে আসো, তুমি চিনি ঢেলে গুলতে আসো, ঠিক আছে? সো একটা লিমিট পর্যন্ত চিনিগুলো পানির সাথে মিশবে, ঠিক আছে? কিন্তু দেখবা এমন একটা কন্ডিশন আসবে যখন তুমি দেখো আবার চিনি দিছো, কিন্তু দেখবা চিনিকে তুমি যতই মিশাও না কেন, চিনি মাটি, এই যে চিনি পানির তলায় তোমার তলানি পড়ে যাচ্ছে, অর্ধক্ষেপণ পড়তেছে, ঠিক আছে? অর্ধক্ষেপ হচ্ছে। তাহলে এই যে ভাইয়া এত মিশানোর পরও, এত গুলার পরও কেন তোমার মিশতেছে না? বিকজ পানির চিনি ধারণ ক্ষমতা ফুলফিল হয়ে গেছে, এর থেকে বেশি চিনি পানি ধারণ করতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মিন করে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, ঠিক আছে? বুঝতে পারছি এবার? ওকে, তাহলে আমরা বলতে পারতেছি বায়ু প্রবাহের উপর কি ডিপেন্ড করে? আমার প্রশোধনের হার ডিপেন্ড করে। এক কথায় যদি বলতে পারি, দেখো এসব কারণে বায়ু প্রবাহ তারতম্য প্রশোধনের হারের তারতম্য ঘটে। বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়, ফলে প্রশোধনও কমে যায়, ঠিক আছে? আচ্ছা, আবার বায়ুচাপ যদি কমে যায় তাহলে বাষ্পীভবন প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং প্রশোধনের হারও বেড়ে যায়, ঠিক আছে? মাথায় রাখবা সম্পর্কটা সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ভিতরের প্রভাব কি কি আছে, লাইক পত্ররন্ধ্র, লাইক কি কি পত্র, এগুলো কিন্তু তুমি হেডিং গুলো মুখস্থ রাখবা। তোমার মেইন কাজ হবে তুমি হেডিং মুখস্থ রাখবা, এই যে তুমি এগুলো মুখস্থ রাখবা, পত্ররন্ধ্র, পত্রের সংখ্যা, এগুলো মুখস্থ রাখলে তুমি ভিতরের রেখাগুলো নিজের মতো করে লিখতে পারবা, ঠিক আছে? তুমি যদি কনসেপ্টটা পারো তাহলে বাকিটা তুমি নিজের মতো করে লিখতে পারবা, সমস্যা নাই। তাহলে দেখো পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রের সংখ্যা, আয়তন, গঠন, অবস্থানের উপর কে ডিপেন্ড করে? প্রশোধনের হার ডিপেন্ড করে। পত্রের সংখ্যা এটার উপর অবশ্যই ডিপেন্ড করে, আমরা জানি, এগুলো আলাদা করে বোঝানো কিছু নাই। পত্রফলকের আয়তন, পত্রফলকের আয়তন যত বড় হবে, অর্থাৎ যত সে সারফেস বেশি পাবে, যত ক্ষেত্রফল বেশি পাবে, তত প্রশোধন বেশি হবে, তাই না? আচ্ছা, তারপর উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, ঠিক আছে? বায়বীয় অঙ্গের আয়তন যদি বাড়ে তাহলে কি প্রশোধনের হারও বাড়বে, তাই না? আচ্ছা, এছাড়া আরো কিছুর উপর ডিপেন্ড করে, লাইক হচ্ছে কিউটিকলের উপস্থিতি, তারপর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমার পরিমাণ, এগুলো পত্ররন্ধ্রের হারের তারতম্য করে। যেমন কিউটিকল যদি পত্ররন্ধ্রের উপর বেশি থাকে, অর্থাৎ পত্ররন্ধ্রের উপরে যদি আবরণ থাকে, তাহলে কি পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কি তোমার পানি বের হতে পারবে? পারবে না, ঠিক আছে? সো এগুলোও কিন্তু কি ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি আমি। তাহলে প্রশোধন বুঝতে পারছি না? এখন দেখো একটা পরীক্ষা আছে, প্রশোধনের পরীক্ষা, যে উদ্ভিদ যে বাষ্পাকারে পানি বের করে দিচ্ছে তার পরীক্ষা, কিছুই না। গাছের এক সাইডে হচ্ছে তোমার একটা কি একটা কাণ্ড বরাবর তুমি কি করবা, একটা শাখাকে হচ্ছে কি তুমি পলিথিন দিয়ে ঢেকে দিবা, তারপর ট্যাপ দিয়ে, সেলোফেন ট্যাপ ব্যাগের মধ্যে ঢেকে তুমি হচ্ছে ট্যাপ দিয়ে বা সুতার ক্লিপ দিয়ে আটকায় দিবা। কয়েক ঘন্টা পর তুমি দেখবা পলিথিনের গায়ে কি ছোট ছোট জলীয় বাষ্পের কণা জমছে। এটা দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার কি প্রশোধন হচ্ছে, ঠিক আছে? এটা আমি বিস্তারিত বলতেছি না, তুমি পড়লে ইজিলি বুঝবা। আসল ঘটনা হচ্ছে এটাই। আচ্ছা, এখন প্রশোধনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে লাইনটা, ট্রান্সপিরেশন ইজ আ নেসেসারি ইভিল। সো এই জিনিসটা কি? নেসেসারি ইভিল খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল। মানে এমন একটা জিনিস, ওই যে আমাদের দেখা যায় না বিভিন্ন আজকাল রিলেশনশিপে, মানে তুমি ওর সাথে থাকতে পারতেছো না, এত তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে যে তুমি ওর সাথে থাকতে পারতেছো না, আবার তুমি ওকে ছাড়াও বাঁচতে পারতেছো না, তাই না? তাই তুমি ছাড়তেও পারতেছো না, আবার ধরতেও পারতেছো না ভালো করে, এই যে একটা কন্ডিশন, সেটাকে আমরা বলবো প্রয়োজনীয় অমঙ্গল। দেখো তোমার দরকারও আছে, আবার তোমার জন্য অমঙ্গলও, ঠিক আছে? এটা হচ্ছে কি ইংলিশে আমরা কি বলি? নেসেসারি ইভিল বলি, ঠিক আছে? সো প্রশোধন হচ্ছে একটা নেসেসারি ইভিল। কেন? কারণ প্রশোধনকে আমার অবশ্যই লাগবেও,
আবার প্রশোধন উদ্ভিদের মধ্যে অনেক ক্ষতিও করে। ঠিক আছে, সবকিছুই তোমার কি নর্মাল লেভেলে থাকা ভালো, এই জন্য একটা লাইন আছে তাই না, সবকিছুই পরিমিত থাকা ভালো। পরিমিত থেকে কিছু বেশি হয়ে গেলে সেটা কি যাই হোক না কেন সেটা কি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, যেমন দেখো প্রশোধন, আমরা কি প্রশোধনের গুরুত্ব তো আমরা সবাই পারবো এখন তাই না। প্রশোধন কি করে, প্রশোধনের কারণে আমাদের যে টান সৃষ্টি হয়, ওই টানটার কারণে কি শুধুমাত্র কি না পানি না, পানির সাথে খনিজ লবণে কি হয় পাতায় চলে আসে। এবং প্রশোধন না হলে কি তোমার খাবার তৈরি করতে পারবে, খাবারই তৈরি করতে পারবে না, কারণ প্রশোধন না থাকলে তো কি টান থাকবে না। ওই বায়ু এই যে ব্যাপন চাপ ঘাটতি যদি তৈরি না হয় তাহলে পানি তো পাতায় পৌঁছাতে পারবে না, আর পানি যদি পাতায় পৌঁছাতে না পারে তাহলে সালফারেশন হবে হবে না তাই না। আচ্ছা, তাইলে তোমার দেখো এই যে এখানে লাইনগুলো পুরো বলা আছে, বিপাকীয় কার্যক্রম পুরো স্লথ হয়ে যাবে, প্রশোধনের ফলে পাতার মেসোফিলে কি হয় ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় যা পানি শোষণে সাহায্য করে। তার মানে আমি কি বলতেছি, প্রশোধন আরেকটা কাজ আছে, প্রশোধন হচ্ছে কি করে কোষের যে উদ্ভিদের যে পাতার কোষগুলো আছে না তাদের তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। ঠিক আছে, এগুলো আমরা কি পড়ছি, এগুলো হচ্ছে তোমার প্রশোধনের উপকারী দিক। এখন প্রশোধনের অপকারী দিক আছে। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে জাস্ট একটা কমন উদাহরণ দিই ভাইয়া, দেখো ধরো উদ্ভিদের মূলের মধ্যে মাটির নিচে তোমার ধরো যেসব ওই যে মরুভূমির যেসব গাছপালা আছে না ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে কি তোমার এই যে তোমার এই যে ভূগর্ভস্থ যে পানি ওগুলা কি থাকে না, ওগুলো অনেক নিচে থাকে। তো হয়টা কি তোমার সাপোজ ধরো উপরে কিন্তু প্রশোধন হইতেই আছে, বাট দেখা যায় উদ্ভিদের মাটিতে মানে নিচে যে মাটি ওখানে পানি নাই। তাহলে দেখো উপরে প্রশোধন প্রসেস হচ্ছে কিন্তু নিচে পানি নাই, তাহলে আলটিমেটলি হচ্ছে কি উদ্ভিদের যেটা প্রয়োজনীয় পানি ওটাও বের হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি গাছটা নেতিয়ে পড়বে এবং মারা যাবে। তাহলে এটা একটা ক্ষতি না। এই জন্যে হয়টা কি শীতকালে উদ্ভিদ, বেশিরভাগ উদ্ভিদ শীতকালে কি করে নিজের পাতাগুলা ঝরিয়ে ফেলে, মানে কি একটা সৃষ্টিকর্তার মহান সৃষ্টি দেখো, অটোমেটিক্যালি পাতা সবগুলা ঝরে পড়ে। কেন ঝরে পড়ে, যাতে কারণ শীতকালে কি হয়, শীতকালে মাটির নিচে পানি থাকে না তেমন একটা, সো পানি যদি না থাকে তাহলে ওদিকে যদি পাতা অনেকগুলো থাকে তাহলে কি প্রশোধন তো হইতে থাকবে, তাহলে কি গাছ তো মারা যাবে। সো গাছ অটোমেটিক্যালি কি করে তার পাতাগুলো ঝরিয়ে ফেলে, যার কারণে প্রশোধনটা আর অত বেশি হয় না, সো গাছটা বেঁচে থাকে। বুঝতে পারছি, এটা হচ্ছে এই জন্য বলছে তোমার কি হয় প্রশোধন একটা প্রয়োজনীয় অমঙ্গল, এইটা হচ্ছে অমঙ্গল। ঠিক আছে, মানে প্রশোধন যদি উল্টাপাল্টা হয় তাহলে গাছের মৃত্যুর কারণ হয়ে যাবে। এই জন্য কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল নামে অভিহিত করেছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি মোটামুটি বলতে পারি উদ্ভিদ রিলেটেড যত পানি এবং খনিজ লবণের যে পরিবহন এবং শোষণ এগুলো তুমি এই সম্পর্কে বিস্তারিত একটা তোমার ধারণা মাথায় সেট হয়ে গেছে। মানে উদ্ভিদের মধ্যে পরিবহন কিভাবে হয় সেই সম্পর্কে আশা করি তোমার বিন্দুমাত্র আর কোনো কনসেপশনে তোমার এই যে তোমার কনসেপ্ট রিলেটেড কোনো ঝামেলা তোমার আর নাই, তাই না ভাইয়া। এখন তোমাকে আমি যে পয়েন্টটা খুব বেশি গুরুত্ব দিছি, স্টার মার্ক দিছি, মাথায় রাখবা, ওখান থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, আর তোমার এমসিকিউর জন্য আমি যে লাইনগুলো দাগাই দিছি ওগুলো পড়লে তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমার কথা বুঝতে পারছো। তাইলে এইটা থাকবে, এই চ্যাপ্টারটা থাকবে, এই যে তোমার পানির জীবেরটা হচ্ছে তোমার উদ্ভিদের পার্টটা একটু পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা প্রাণীরটা ধরবো, অর্থাৎ রক্ত নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।